আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা শুরু করব। আপনারা অনেকেই জানেন যে এডি নতুন সার্কুলার আসছে প্রায় 3 বছর পরে। সো প্রচুর কম্পিটিশন অলরেডি, যারা প্রস্তুতি তারা শুরু করে দিছে। তো এখন এর মধ্যে আমাদের আসলে ব্যাংকের চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা হচ্ছে আমাদের রিটেন। হ্যাঁ, তো আমরা যেই ব্যাপারটা হয় যে আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং টপিক, অনেকেই হচ্ছে প্রিলির প্রতি ফোকাস থাকি এবং তারপরে আমরা ভাবি যে বিসিএস এর মতো একটা সময় পাবো এবং সময় পাওয়ার পরে হচ্ছে আমরা প্রস্তুতি নিব রিটেনের। কিন্তু আলটিমেটলি ব্যাংকের ক্ষেত্রে এই সুযোগটা আমাদের থাকে না, কারণ প্রিলির পরে দেখা যায় মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে আমাদের রিটেন হয়ে যায় এবং আপনি চাকরিটা পাবেন মূলত রিটেন দিয়ে। আর বিসিএস এর ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে আপনার রিটেন ভাইভাতে প্রায় 200 বা 100 মার্ক থাকে, সো ওখানে একটা বড় খেলা ঘুরে যায়। কিন্তু রিটেনের এই ব্যাংকের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে এই ভাইভাতে খুব বেশি মার্ক থাকে না। সো আপনি যদি রিটেনটা ভালো দিতে পারেন তাহলে আপনি মোটামুটি মানে চাকরি পাওয়ার আশা করতে পারেন একটা ভালো লেভেলে। তো তার মধ্যে এখন আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট রাইটিং। আচ্ছা, আমাদের রিটেনের ক্ষেত্রে এইটা এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ এইখানে আমাদের মার্ক ক্যারি করে প্রায় হচ্ছে 30 মার্ক হচ্ছে আমাদের আর্গুমেন্ট রাইটিংয়ে আমাদের ফোকাস থাকে। আমরা জানি, আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি শর্টলি বলি, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বাংলা ফোকাস যেটা থাকে, বাংলা ফোকাস এটা থাকে হচ্ছে আমাদের, এটা থাকে হচ্ছে 35। আমাদের ইংলিশ একটা ফোকাস থাকে, এটাতে থাকে 35। আর্গুমেন্টে থাকে হচ্ছে 30। এই টোটাল আমাদের 100 মার্ক, টোটাল রিটার্ন হচ্ছে 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে আমার 100 মার্ক কি ক্যারি করতেছে হচ্ছে কি এই ফোকাস এবং আর্গুমেন্ট। এবং এখানে আরেকটা ব্যাপার আমাদের বুঝতে হবে, অনেকেই যে জিনিসটা জানেন না যে আসলে কেন এই সাইডটাকে ট্রাম্প কার্ড বলা হয়। আপনি ম্যাথ বা ওই সাইডে যত ইফোর্ট দেন, আপনার এই সাইড যদি খারাপ হয় আপনি জবটা আসলে আলটিমেটলি পাবেন না। একটা ম্যাথে আপনি জব পাইতে পারেন, কিন্তু ফোকাস আর্গুমেন্ট খারাপ দিয়ে আপনি জব পাবেন না। কারণ হচ্ছে এইখানে কত মার্ক উঠে এবং মানে হাইয়েস্ট এবং লোয়েস্ট মার্ক কত, এইটাই আমরা আসলে ক্লিয়ার না। আমাদের অনেকেই ধারণা আর্গুমেন্ট আসলে একটা মোটামুটি লাস্টের দিকে লিখে আসছি সময় করে 30 মার্ক, স্যাররা হয়তো 12-15 দিয়ে দিবে। এটা হচ্ছে আমরা অনেকেই এক্সপেক্ট করি, কিন্তু আসলে কিন্তু ঘটনা এমন না। হ্যাঁ, আর ফোকাসের ক্ষেত্রে এরকম লিখে দিয়ে আমরা ভাবি অনেক ভালো পরীক্ষা দিছি, কিন্তু তারপর চাকরি হচ্ছে না, কোনো একটা সমস্যা হয়েছে, যে স্যার খাতা দেখছে তার সমস্যা। ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে এগুলোর কিছু স্ট্রাকচার আছে, হ্যাঁ, যেগুলো আমাদের দেশে অনেক বই আছে এগুলোর উপরে ফোকাস রাইটিং বা আর্গুমেন্টের, যার মধ্যে অধিকাংশের মধ্যে আসলে রিয়েল স্ট্রাকচার বা কোন প্যাটার্নে আমরা চলবো বা কোন প্যাটার্নে লিখলে বেস্ট, এই ব্যাপারটা আসলে নাই। সবাই একটা অ্যাভারেজ কেউ কাউকে কপি করে নেট টেট দেখা দিয়ে রাখছে। তো এই কারণে আমরা যখন এগুলো ফলো করি, এগুলো ফলো করলে কিন্তু আমরা প্রপার মানে গাইডলাইনটা পাচ্ছি না। তো যেমন আর্গুমেন্টে যদি আমি বলি যে আসলে এখানে কত মার্ক উঠে, এটা কিন্তু অনেকটা এই অ্যাপ্লিকেশনের মতো। হ্যাঁ, সো এইখানে আপনি যদি ভালো লেখেন আপনার মার্ক, আপনার মার্ক হচ্ছে 27-28 কাছাকাছি এরকম, বা 26 এরকম মার্ক পাবেন। এখন কথা হচ্ছে আপনি যদি ভালো না লেখেন, মানে স্ট্রাকচার না লেখেন, তাহলে কত পাবেন? ওই যে অনেকেই ভাবেন যে 30 মার্ক লিখলে 12-15 পাবো, ব্যাপারটা এমন না। আপনার যদি ভালো না হয় আপনি এইটাও পাইতে পারেন, এইটাও পাইতে পারেন, এইটাও পাইতে পারেন। এখন জাস্ট চিন্তা করেন, একটা মানুষ যদি 2-5 পায় আর্গুমেন্টে, আর একজন ভালো ক্যান্ডিডেট সে যদি 26-27 পায়, আপনি এখানে তো 25 মার্ক পিছিয়ে গেছেন বা 24 মার্ক পিছিয়ে গেছেন একজনের থেকে, জব ফিল্ডে শেষ। একজন ফোকাসে ধরেন 35-27 পাইছে, আপনি ফোকাসে পাইছেন 12, তা আপনার খেলা তো এখানে শেষ। আপনি ম্যাথ পাসটা হয়ে কী করবেন? বুঝতে পারছেন? সো চাকরিটা পাইতে গেলে আমাদের এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে, ফোকাস এবং আর্গুমেন্ট। এর মাঝে ফোকাস নিয়ে প্রচুর ডিসকাশন আছে, আর্গুমেন্ট নিয়েও ডিসকাশন আছে, অনেকে অনেক রকম বলে, কিন্তু আসলে মূল জিনিসটা কি, মেইন গাইডলাইনটা আমরা অনেকেই না জানার কারণে ক্যান্ডিডেটদের আসলে দোষ না, কারণ তাদেরকে যে গাইডলাইন দেওয়া হয় তারা সেভাবে চলে। তো প্রপার গাইডলাইনটা যদি আপনারা ফলো করেন এভাবে, আমি এতটুকু বলতে পারি যে আপনারা একটা ভালো মার্ক ক্যারি করতে পারেন আর্গুমেন্টে। এবং এটা আপনার সিনিয়র অফিসার বলেন, অফিসার জেনারেল বলেন, যেই পরীক্ষায় দেন ব্যাংকের, আপনার এটা লাগবে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো যাই হোক, আমরা একটু পরের স্লাইডে চলে যাব। আমরা শুরু করি আর্গুমেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে। আমরা যদি আসি যে হোয়াট ইজ আর্গুমেন্ট রাইটিং, জিনিসটা আসলে কি। হ্যাঁ, আর্গুমেন্টেটিভ রাইটিং জিনিসটা কি? আর্গুমেন্ট রাইটিং হচ্ছে, দেখেন, আর্গুমেন্ট রাইটিং ইজ এ স্ট্রাকচার্ড ফর্ম। কথাটা ভালো করে বুঝবেন, স্ট্রাকচার্ড ফর্ম, দ্যাট মিনস এটার একটা স্ট্রাকচার আছে। আমরা অনেকে ইচ্ছা মতন অ্যাভারেজে লিখি, অনেকে পজিটিভ লেখে, নেগেটিভ লেখে, অনেকে বলে পক্ষে বিপক্ষে।
ব্যাপারগুলো এরকম না, এটা একটা স্ট্রাকচার্ড ফর্ম আছে আর্গুমেন্টের। আপনাকে যেমন বললাম যে অ্যাপ্লিকেশনের একটা ফর্ম আছে, একটা ফরম্যাট আছে। আপনি যদি অ্যাপ্লিকেশনের ফরম্যাট না রেখে আপনি অ্যাভারেজে লেখেন অন্যভাবে, আপনাকে মার্ক দিবে না। এইটাই অনেকে জানে না যে এটার একটা স্ট্রাকচার্ড ফরম্যাট আছে। আচ্ছা, তাহলে আর্গুমেন্ট রাইটিং ইজ এ স্ট্রাকচার্ড ফর্ম অফ রাইটিং where the author presents a clear, defensible position on a topic and supports it with logical reasoning. যেখানে আপনি একটা টপিককে লজিক্যাল রিজনিং দিয়ে ডিফেন্স করেন। ওকে, এখন আসেন, এবং ক্রেডিবল এভিডেন্স, ফ্যাকচুয়াল ডেটা টু টু পারসুয়েড দ্য রিডার। তার মানে এখানে আপনাকে একটা টপিক যেটা দেওয়া হয় যে এইটা হবে না এইটা হবে, এইটা হলে ভালো না ওইটা হলে ভালো, সেখানে আপনি একটা সাইডে স্ট্যান্ড নেন, নিয়ে তার পক্ষে আপনি লজিক্যালি ব্যাখ্যা করেন, ডিফেন্ড করেন। সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এবং এখানে আপনার প্রত্যেকটাই হবে কি, লজিক্যাল রিজনিং থাকতে হবে, ক্রেডিবল এভিডেন্স থাকতে হবে। মানে উল্টাপাল্টা বইলা যে কোনো ইলজিক্যাল কথা বললে এটা হবে না। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা যদি একটু পরেরটাতে আসি, আর্গুমেন্ট রাইটিং ভার্সেস অপিনিয়ন রাইটিং। আমরা অনেকেই এটা বুঝি না আর্গুমেন্ট রাইটিং কোনটা আর অপিনিয়ন রাইটিং কোনটা। আমরা অনেকে আর্গুমেন্ট রাইটিং লিখতে গিয়ে অপিনিয়ন রাইটিংটা লিখে ফেলি। আচ্ছা, অপিনিয়ন রাইটিং কি? ধরেন আপনাকে বলা হলো যে বাংলাদেশে অটোরিকশা, যে অটোরিকশা আছে এটার জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এই অটোরিকশা আসলে ব্যান করা উচিত কিনা, যে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তায় যানজট হচ্ছে। এখন আপনি বললেন যে অটোরিকশা ব্যান করা উচিত, কিংবা আপনি বললেন যে অটোরিকশা ব্যান করা উচিত না। এখন এই যে অটোরিকশা ব্যান করা উচিত বা উচিত না, এর পক্ষে তো আপনি লিখবেন। এই যে অটোরিকশা ব্যান করা উচিত বা উচিত নার পক্ষে যে আপনি লিখলেন, আপনার পক্ষেই লিখে গেলেন টোটাল জিনিসটা, এটা হচ্ছে অপিনিয়ন রাইটিং, যে আপনার পক্ষে লজিক দিলেন এইটা এই ব্যাপারগুলো। আর আর্গুমেন্ট রাইটিং জিনিসটা কি? আর্গুমেন্ট রাইটিং হচ্ছে আপনি আর্গু করবেন, কার সাথে? নিজের সাথে আর্গু করবেন। আপনি আপনার পক্ষের কথাও বলবেন, আপনার অন দ্য আদার হ্যান্ড অপোজিট সাইডে কী আছে এটাও বলবেন। এই দুইটার মধ্যে কেন আপনি একটা সাইড নিচ্ছেন এবং সেই সাইডটা কেন জয়ী সেটা আপনি এক্সপ্লেন করবেন। আমি মনে হয় বুঝাইতে পারছি। ওকে, আসেন এখন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই, যে হচ্ছে আর্গুমেন্ট রাইটিংয়ের একটা দেখেন, যে বাংলাদেশ শুড ইনভেস্ট মোর ইন এডুকেশন বিকজ লিটারেসি রেটস ডিরেক্টলি ইমপ্রুভ ইকোনমিক গ্রোথ অ্যান্ড রিডিউস পভার্টি। তাহলে আমাদের এডুকেশনে অনেক বেশি ইনভেস্ট করা উচিত, কারণ এটা আমাদের পভার্টি কমাবে, এই সেই ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এইটা নিয়ে যদি আপনি আর্গুমেন্ট লিখতে চান, তাহলে আপনাকে আমরা এখানে বাজেট বাড়ানো উচিত কিনা সেটার পক্ষে আমরা লিখবো। আবার বাজেট বাড়াইতে গেলে কী কী সমস্যা হবে, শিক্ষা খাতে বাজেট বাড়াইতে গেলে প্রতিরক্ষা খাতে বাজেট কমবে, আপনার অন্যান্য খাতে বাজেট কমবে, জনপ্রশাসনে বাজেট কমবে। তাহলে এই সাইটগুলো তো আবার ফল করতেছে, পাবলিক সার্ভিসের ক্ষেত্রে ফল করতেছে। তাহলে এগুলো একটা সমস্যা। তাহলে সেই সাইডের যে সমস্যাগুলো সেটাও আপনাকে এক্সপ্লেন করতে হবে। এই দুইটা সাইড আপনি যখন বলবেন সেটা হচ্ছে আমার কি, আর্গুমেন্ট রাইটিং। আর অপিনিয়ন রাইটিং ব্যাপারটা কি, যে আপনি ধরেন আই থিঙ্ক অনলাইন ক্লাসেস আর বেটার বিকজ দে আর মোর কমফোর্টেবল অ্যান্ড কনভিনিয়েন্ট ফর স্টাডিজ। আপনাকে বললো যে অনলাইন ক্লাস কি বেটার নাকি বেটার না অফলাইন ক্লাস বেটার, আপনি বললেন অনলাইন ক্লাস বেটার, এবং অনলাইন ক্লাস কেন বেটার এটা আপনি এক্সপ্লেন করলেন। ওকে, তাইলে এই যে আপনি যেই জিনিসটা বললেন আপনার পক্ষে লজিক এভিডেন্স দেখাইলেন, এটা হচ্ছে অপিনিয়ন রাইটিং। তাহলে আর্গুমেন্ট রাইটিং আর অপিনিয়ন রাইটিংয়ের মধ্যে যে ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। আমরা অপিনিয়ন রাইটিং যদি লিখে দিই আর্গুমেন্ট রাইটিংয়ে তাহলে কিন্তু হবে না। ওকে, তাহলে আমি একটু সাম করে আবার বলি শুরু থেকে। আর্গুমেন্ট রাইটিংয়ে আমাকে মূলত যেই কাজটা করতে হবে, আমাকে একটা কন্ট্রাডিক্টরি ইস্যু দিবে। সেটা হইতে পারে যে বাংলাদেশে ইন্টারনেট ফ্রি করে দেওয়া উচিত কিনা, ইয়েস অর নো। সেটা হইতে পারে সোশ্যাল মিডিয়া আইসোলেটিং পিপুল অর কানেক্টিং পিপুল। সেটা হইতে পারে যে শুড বাংলাদেশ গভর্নমেন্ট এক্সটেন্ড দ্য বাজেট ইন দ্য ডিফেন্স সেক্টর, আমাদের ডিফেন্স বা মিলিটারি সেক্টরে আমাদের বাজেট বাড়ানো উচিত কিনা। হ্যাঁ, তো এই টাইপের যখন আপনাকে দিবে, আপনি একটা সাইডে স্ট্যান্ড নিয়ে তার পক্ষে নিজেকে বলবেন এবং আপনাকে জয়ী করে নিয়ে আসবেন। মানে অপোজিট সাইডেরও লজিক দেখাবেন, কিন্তু সেই লজিককে আবার খণ্ডন করবেন, করে আপনি আসবেন। এখন আসেন আমরা তাহলে একটু ভিতরে যাই। তাহলে অপিনিয়ন রাইটিং কি বললাম? অপিনিয়ন রাইটিংয়ে আপনি এত যুক্তি খণ্ডন মণ্ডনের ইস্যু আসবে না। আপনি এই জিনিসটার মধ্যে একটা সাইড নেবেন, কেন নিলেন সেটা ব্যাখ্যা করবেন, এক্সপ্লেন করলেন, দ্যাটস ওয়াই আমি মনে করি এই ব্যাপার। ওকে, এটা হচ্ছে অপিনিয়ন রাইটিং। এখন আর্গুমেন্ট রাইটিং আসলে যদি কেউ অপিনিয়ন রাইটিং লিখে আসে খুব মানে হ্যাঁ 5 পেজ লিখে আসছি, অনেক ভালো লিখে আসছি, আলটিমেটলি দিন শেষে ঘটনা কী হবে? আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনি মার্ক পাবেন না। ওই যে আমরা অনেকেই পরীক্ষা দিয়ে মনে মনে খুব হ্যাপি হই, হ্যাঁ, যে অনেক ভালো পরীক্ষা দিচ্ছি, এবার সৃষ্টিকর্তা না চাইলে আর আমাকে কে আটকায়। আলটিমেটলি দেখা যায় যে আপনার মানে ভাইবা পর্যন্ত আপনি যাইতে পারেন না। এটার কারণ হচ্ছে আমরা আসলে জানি না, আমাদের গাইডলাইন্সে কিছু ঘাটতি আছে।
অনেকেই জানেন না যে পরীক্ষা হলে নীল কালি ইউজ করবেন কি করবেন না, তাই না? এরকম এই কিছু জিনিসের ব্যাপার আছে। আমার খাতাটার মধ্যে আমি তো পরীক্ষা দিব, ভালো করে দিব, আর্গুমেন্ট রাইটিং আসে 30 মার্ক, আমি বুঝছি। এক এক বই এক একভাবে লেখা। এখন যেই স্যাররা খাতা দেখবে, এরা কি আপনার মার্কেটে যে বইগুলো আছে এগুলো দেখে খাতা দেখে? সো আপনি একটা বইকে যে কনক্রিট ধরতেছেন যে ওই বইটা বেশি বিক্রি হয় এই জন্য আমি ওইটা অনুযায়ী লিখছি, সো আমি অনেক ভালো মার্ক পাবো, এটা কিন্তু কোনো লজিক্যাল কথা না। বিষয়টা হচ্ছে যারা খাতা দেখবে তারা আসলে স্ট্যান্ডার্ড জিনিসটাকে নেয়। এখন আপনি যেটা ফলো করতেছেন এটা স্ট্যান্ডার্ড কিনা, সেটা লজিক্যাল কিনা। এই যে যেমন আর্গুমেন্ট যে একটা স্ট্রাকচার্ড ফরম্যাট, এটা কতজন জানতেন বলেন? তো আপনি যদি এই স্ট্রাকচারটা, আমি দেখাবো স্ট্রাকচারটা কেমন একটু পরে স্লাইডে। তো এই স্ট্রাকচার না জেনে আপনি যত ভালো আর্গুমেন্টই লেখেন আপনি কি ভালো মার্ক পাবেন? ওই যে বললাম অ্যাপ্লিকেশনের যে প্রথমে টু দ্য হেডমাস্টার থাকবে, তারপরে আপনি বাকিগুলো লিখবেন, সাবজেক্ট লিখবেন, লাস্টে গিয়ে আই দেয়ার ফর লিখবেন। এই স্ট্রাকচার ফলো না করে আপনি যদি অ্যাভারেজে লেখেন, ডেট আরেক জায়গায় লেখেন, যত ভালোই লেখেন আপনাকে অ্যাপ্লিকেশনে মার্ক দিবে? আমার কথা মনে হয় বুঝতে পারছেন আপনারা। সো দ্যাটস ওয়াই আর্গুমেন্টে এমনও সিনারি ঘটছে যে যারা 26-27 পায়, এমনও সিনারি ঘটছে 2-3 পায়। আমার কথা বুঝছেন? তো আপনি যখন ওই জায়গা চলে আসবেন, যত ভালোই দেন 2-3 পাইয়ে গেলে ভাই আপনার পরীক্ষা তো এখানে শেষ। আপনি 5টা ম্যাথ দিয়ে কী করবেন? আপনি জিকিতে 30-এ 30 দিয়ে কী করবেন? আমার কথা মনে হয় ক্লিয়ার। সো এখন আমাদের লক্ষ্য আমরা এই 100 সাইডটাকে আগানোর। এই 100 সাইডে যদি আপনি কোনোভাবে 70-75 পাইয়ে যান, আপনার চাকরিটা মানে আপনাকে চাকরিটা থেকে দূরে রাখা সো টাফ। কারণ ওই সাইডটা অ্যাভারেজ মোটামুটি রেজাল্ট করলে আপনি অনেকটা মার্ক চলে আসবে আপনার। কিন্তু এই সাইডটা যদি আপনি ফল করেন, ধরেন 2টা ফোকাসে পাইছেন, আমি একটু বাড়াই বললাম 12 পাইছেন 24, আর্গুমেন্টে ধরেন আরও একটু বাড়াই বললাম আর পাইছেন 12, 3-12 36, 100-র মধ্যে 36, তো আপনি নাই, পরীক্ষার মধ্যে নাই। কিন্তু আপনি কিন্তু জানেন যে আমি মোটামুটি লিখে আসছি, ফোকাসে 35 মার্ক, স্যার এত তো নির্দয় না, স্যার একটু ভালোবেসে আমাকে 35-এ খারাপ করে দিলেও 15-20 তো দিবে। কিন্তু আসলে ঘটনা কিন্তু এমন না। এক্সাম এই বাংলাদেশে যে জব কম্পিটিশন, এই যে এডি সার্কুলার হিসেবে আপনারা দেখবেন অ্যাপ্লিকেন্ট কতগুলো হয়, 3 বছর পরে সার্কুলার হলো। তো এইখানে আসলে আমাদের কাজ মানে আমাদের যে অথরিটি যারা আছে, যারা এক্সামিনারদেরকে এই ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে সিলেক্ট করে, এখানে আসলে তারা ক্যান্ডিডেটকে বাছাই করে নেয় না। এখানে বিষয়টা হলো বাদ দেয়া, কতগুলোকে বাদ দেওয়া যায়, বাদ দিতে দিতে যারা থাকে, কথা বুঝছেন? বিষয়টা এমন না যে আপনাকে সিলেক্ট করে না, সো আপনাকে বাদ দিতে দিতে যেটা থাকে। সো আলটিমেটলি আপনি স্ট্রাকচার ফলো না করে লিখলে স্যারের এত মায়া দয়া নাই যে আপনাকে একটা অ্যাভারেজ মার্ক দিবে, আর ডিরেক্ট বাদ দিয়ে দিবে। আপনার মতো 2জন ক্যান্ডিডেট 5জন ক্যান্ডিডেট বাদ গেলে স্যারের কিছুই যায় আসে না। ক্যান্ডিডেট তো অনেক, 2 লাখ 2.5 লাখ পরীক্ষা দিচ্ছে, তাই না? সো আমাদের টার্গেট থাকবে যে আমরা যেন একটা ওয়েল স্ট্রাকচারডভাবে যাইতে পারি এবং আমরা লিখলে এখানে যেন একটা ভালো মার্ক, গুড মার্ক আমরা ক্যারি করতে পারি। ওকে, তো আমরা একটু নেক্সট স্লাইডে যাই। এখন আসেন পার্টস অফ অ্যান আর্গুমেন্ট। একটা আর্গুমেন্টের কী কী পার্ট থাকে, মোস্ট ইম্পর্টেন্ট থিং, এইটাই অনেকে জানেন না। অনেকে ওই যে বললাম যে লেখা আর্গুমেন্ট আসছে একটা, আমার মন চাইছে এটা, এবার লেখা শুরু করলেন নিজের মতো, অনেক সুন্দর সুন্দর করে লজিক মজিক দিয়ে পজিটিভ লিখলেন, নেগেটিভ লিখলেন, হ্যান ত্যান লিখলেন, আপনার দিক থেকে আপনি খুব স্যাটিসফাইড, 5 পেজ লিখছেন, অনেক ভালো লিখছেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি এক্সপেক্ট করে রাখছেন 30-25 তো পাবেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল কি স্যার খাতা দেখে আপনাকে 6 দিয়ে রাখছে, কারণ আপনি তো মেইন স্ট্রাকচার ফলো করতেছেন না। এখন আসেন তাহলে আর্গুমেন্টের কী কী পয়েন্ট থাকে। এই জিনিসগুলো আমি ড্যামশিওর আপনারা মোটামুটি এই টার্মগুলো একদম মানে আগে থেকে জানতেন না, বা জানলে তো ভালোই, যে আসলে যে এটার একটা স্ট্রাকচার্ড ফরম্যাট আর্গুমেন্ট রাইটিংয়ের সেই জায়গাগুলো কী কী আপনারা একটু মনোযোগ দিয়ে যদি থাকেন, আমি এতটুকু বলতে পারি ক্লাস শেষে মোটামুটি আর্গুমেন্ট সাইডটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটার নেক্সট আমরা ডিটেলস আরও যাব, বাট আজকে বেসিক জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর্গুমেন্ট সম্পর্কে। ওকে, তো ফার্স্ট আসেন, এখানে হচ্ছে ক্লেম, মেইন আইডিয়া, যে আপনাকে যে বললো বাংলাদেশে অটোরিকশা ব্যান হওয়া উচিত কিনা। ওকে, তো অটোরিকশা ব্যান হওয়া উচিত কিনা আপনার তো একটা ক্লেম আছে যে ইয়েস উচিত অথবা অনুচিত, আপনি কোন সাইডটা নিচ্ছেন সেইটা হচ্ছে ক্লেম। ইয়োর পজিশন অর অপিনিয়ন, হোয়াট ইউ আর ট্রাইং টু প্রুভ, আপনি যেটা প্রমাণ করতে চাচ্ছেন যে হ্যাঁ অটোরিকশা ব্যান করা উচিত বাংলাদেশে, বা অটোরিকশা ব্যান করা উচিত না। এখন প্রশ্ন হলো যে ভাই আমি কোনটা নিব। ধরেন আপনাকে আমি যদি বলি, কোশ্চেন করা হলো, ধরেন আপনার অটোরিকশা ব্যান করা উচিত কি উচিত না, তো আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার মনে হলো অটোরিকশা ব্যান করা উচিত, আপনার এটা মনে হলো। তো এখন আপনি যেই পরীক্ষার হলে আছেন বা আশপাশের যে বন্ধুবান্ধব যারা আছে সবাই লেখছে অনুচিত, 100 জন ক্যান্ডিডেট 99 জন লেখছে অনুচিত, তাইলে ভাই আমি কোন দিকে যাব? এইটার সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আপনি সেদিকেই যাবেন
যেদিকে আপনার হাতে লজিক বেশি। ধরেন আপনার হাতে লজিক বেশি যে বাংলাদেশে অটোরিকশা ব্যান করা উচিত, এটার পক্ষে আপনার কাছে লজিক আছে, তাহলে আপনি সেটা লেখেন। যদি আপনার কাছে মনে হয় বাংলাদেশে অটোরিকশা ব্যান করা উচিত না, এটার পক্ষে আপনার কাছে লজিক বেশি, তাহলে আপনি সেদিক লেখেন। আপনার কাছে লজিক যেটার বেশি মাথায় কাজ করতেছে আপনি সেদিকে যাবেন। আল্লাহর দুনিয়ায় আর কে কোথায় গেল, কোন সাইড গেল, এটা আপনার দেখার বিষয় না। স্যার কোন সাইড নিবে দেখার বিষয় না, আপনার কাছে যেটা লজিক বেশি সেদিকে নেবেন। ওকে, তাহলে আমাদের ফার্স্ট যে অংশটা থাকবে সেটা হচ্ছে ক্লেইম। মেইন আইডিয়াটা আমরা ক্লেইম করব। ওকে, এখন আসেন সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রিজনস। এই সেকেন্ড এবং থার্ড ব্যাপারটাকে আমি একটু একসাথে বলি, রিজনস এবং এভিডেন্স। আপনি যে ক্লেম করলেন যে বাংলাদেশে অটোরিকশা ব্যান করা উচিত বা উচিত না, কেন উচিত বা কেন উচিত না, এটার তো পক্ষে লজিক থাকতে হবে। শুরুতে আমি বলছি হোয়াট ইজ আর্গুমেন্ট, এটা একটা স্ট্রাকচার্ড ফর্ম যেটার মধ্যে আপনি কি লজিক্যাল রিজনিং দিয়ে ব্যাখ্যা করবেন। লজিক কথা বললে হবে না। আপনি বললেন অটোরিকশা ব্যান করা উচিত, কেন উচিত, মন চাইছে তাই উচিত, বা অটোরিকশা ব্যান করা উচিত, আমি দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যান করা উচিত তাই উচিত, এইটা কোনো কথা না। আপনাকে ওইটাকে লজিক দিয়ে ডিফেন্ড করতে হবে যে কেন ওইটা ব্যান করা উচিত। বুঝতে পারছেন আমার কথা? ওকে, সেটা আপনি সুন্দর লজিক এবং এভিডেন্স দিয়ে ডিফেন্ড করবেন। তাইলে আপনার সেকেন্ড যে পোর্শনটা দাঁড়াইলো ক্লেইমের পরে, সেটা হচ্ছে আপনি রিজন এবং এভিডেন্স দিবেন আপনার লজিকের পক্ষে, আপনার যুক্তির পক্ষে, আপনি যেই সাইডটা স্ট্যান্ড করছেন সেটা, যে হোয়াই আই অ্যাম স্ট্যান্ডিং উইথ দিস উইথ মাই অপিনিয়ন ইজ গিভেন বিলো আর ডেসক্রাইব বিলো। এরপরে আপনি লেখা শুরু করবেন আপনার কি কি পয়েন্ট। এবং এখানে কথা আছে, আর্গুমেন্টে সেই বেশি মার্ক পাবে যার এই পয়েন্টগুলো অনেক বেশি স্ট্রং, আপনি ভালোভাবে দেখাইতে পারবেন যে এই কারণে এটা হচ্ছে। যত স্ট্রং কারণ দেখাইতে পারবেন। ধরেন আপনাকে যদি বলি বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যা কি, অনেক অ্যান্সার দিবে। এর মধ্যে যাদের অ্যান্সারগুলো সবচেয়ে বেশি কনক্রিট, সবচেয়ে বেশি পারফেক্ট হবে, তাদের কি বেশি পছন্দ করা হবে, তাই না? তারা বেস্ট অ্যান্সার দিচ্ছে। একইভাবে আপনি যত স্ট্রং লজিক দেখাইতে পারবেন, যত ভালো লজিক দেখাইতে পারবেন, আপনি তত ভালো মার্ক পাবেন। সো ইট ডিপেন্ডস অন ইয়োর লজিক্স, কত ভালো লজিক আপনি দেখাইতে পারতেছেন। আর্গুমেন্টে কিন্তু 30 মার্ক, এর মানে এই না যে আপনাকে 20 পেজ লিখতে হবে রচনার মতো। আপনি 3 পেজ 4 পেজ লেখেন, কিন্তু কি বললাম, লজিকগুলো ভালো হতে হবে। দ্যাট মিনস আপনাকে স্যাররা চায় আপনি ভাবেন, লেখেন কম, ভাবেন বেশি, ভেবে কনক্রিট অ্যান্সারগুলো লেখেন। ওকে, এখন আসেন নাম্বার 4, আমাদের যে অপশনটা থাকবে সেটা হচ্ছে কাউন্টার আর্গুমেন্টস। ওকে, আচ্ছা, কাউন্টার আর্গুমেন্ট ব্যাপারটা কি? ওই যে বললাম অপিনিয়ন রাইটিংটা হচ্ছে কি, যে অপিনিয়ন রাইটিং হলো সেইটা যেটা আপনি শুধু বলে গেলেন আপনার মতো যেটা মনে হলো। আর আর্গুমেন্ট রাইটিং হচ্ছে কি, আপনার অপোজিট সাইডেরও তো একটা কথা আছে। ধরেন আমার দিক থেকে যেটা 6, এদিক থেকে ওদিক থেকে তো সেটা 9, তাই না? তো একইভাবে আপনার যেমন একটা সিনারি আছে, আপনি বলতেছেন অটোরিকশা ব্যান করা উচিত, আপনার জায়গা থেকে যে অটোরিকশাটা চালায় প্রতিবন্ধী মানুষ বা যার সংসার চলে ওইটা দিয়ে, তার লজিকে তো ব্যান করা উচিত না, তাই না? তাহলে অপোজিট সিনারিও আছে। তখন আপনাকে নিজেই তখন আপনাকে কাউন্টার আর্গুমেন্টস দিতে হবে। একটা অপোজিট কাউন্টার আর্গুমেন্টস থাকবে যে আপনার অপোজিটের লজিক কী। আপনি তো বললেন ব্যান করা উচিত, কিন্তু কেন ব্যান করা উচিত না, বা আপনি বললেন ব্যান করা উচিত না, তাহলে কেন ব্যান করা উচিত সেটারও তো কিছু লজিক আছে। কিছু মানুষ অপোজিট লজিক দিবে না, সেই অপোজিট লজিক কী থাকতে পারে, সেইটা হচ্ছে আপনার কাউন্টার আর্গুমেন্টস। ওকে, এই 4টা পোর্শন গেল। এবার আসেন নাম্বার 5 নম্বর যে পোর্শন, রিফিউটেশন। আচ্ছা, রিফিউটেশন ব্যাপারটা কি? রিফিউটেশন ব্যাপারটা হচ্ছে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের রিফিউটেশন, সেটা হচ্ছে যুক্তি খণ্ডন করা। যেটা অর্থাৎ আপনাকে তো দিন শেষে জিততে হবে, যেহেতু আপনি বলছেন যে আমি এটার পক্ষে অটোরিকশা ব্যান করা উচিত, বা আপনি বলছেন যে অটোরিকশা ব্যান করা উচিত না, আমি এটার পক্ষে, তাহলে আপনাকে তো আলটিমেটলি কী করতে হবে, যুক্তিটাকে খণ্ডন করতে হবে। তাহলে আপনার যে কাউন্টার আর্গুমেন্ট যারা দিল, আপনার অপোজিট লজিক যারা দিল, অপোজিট যুক্তি যারা দিল, সেটাকে যদি আপনি ডিফেন্ড না করতে পারেন, সেটাকে যদি খণ্ডন না করতে পারেন, তাহলে আলটিমেটলি তো আপনার লজিক জিতলো না। সো এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এমন একটা সলিউশন দিবেন যেই সলিউশনের কারণে এর এই কাউন্টার আর্গুমেন্টসটা নালিফাই হয়ে যায়, এর এই কাউন্টার আর্গুমেন্টসটা আর ভ্যালিড না থাকে। আপনি এমন একটা সলিউশন দেখাই দিবেন, এমন একটা ওয়ে বলে দিবেন, নালিফাই হয়ে যায়। আমি এক্সাম্পল দিয়ে বলতেছি, একটু পরে বুঝতে পারবেন তাহলে। অ্যান্ড নাম্বার 6, কনক্লুশন। ওকে, কনক্লুশনে যায় আপনি তখন যা বলবেন যে যেহেতু আমরা উপরের যে ওভারঅল টেক্সট এটা রিভিউ করে দেখতেছি যে এটার পক্ষে লজিক বেশি এবং এটা সলিউশন এটা দিলে এই সমস্যাগুলোর রিকভার করা সম্ভব, তাই আমি মনে করি যে আমার এই লজিকটা ঠিক, আমি এটার পক্ষে স্ট্যান্ড করি। ওকে,
এবং এটা আপনি খুব পোলাইটলি বলবেন, স্ট্রংলি বলবেন না যে এটাই সলিউশন। কারণ আপনি যেটা সলিউশন ভাবতেছেন, যে স্যার খাতা দেখতেছে তার কাছে এটা নাও মনে হতে পারে। আপনি ভাবতেছেন যে অটোরিক্সা ব্যান করা উচিত, স্যারের কাছে মনে হতে পারে যে না, অটোরিক্সা ব্যান করা উচিত না। হ্যাঁ, সো পোলাইটলি আপনি উইথ ডিউ রেসপেক্ট, উইথ আদার্স অপিনিয়ন, অন্যদের অপিনিয়নকে রেসপেক্ট দিয়ে আপনি আপনার অপিনিয়নটা দিবেন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের 6টা পার্ট। তাহলে আমি আবার যদি একটু সাম করে বলি কি কি, আপনার একটা ক্লেম থাকবে, ক্লেম করবেন যে আপনি কোন সাইডটা নেবেন। এখানে একটা কথা অনেকেই বলে যে মাঝামাঝি থেকে লিখতে, এদিকেও বলেন ওদিকেও বলেন, এই ফেঞ্চের উপর দাঁড়ানো এই কাজটা করবেন না, এটা করলে হবে জগা খিচুড়ি। ধরেন আপনাকে বলল যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা উচিত কি উচিত না, আপনি বললেন খেলা উচিত, আবার কিছু ক্ষেত্রে খেলা উচিত না, তো এটা হলো জগা খিচুড়ি। আপনার কাছে তো একটা জিনিস জানতে চাইছে ভাই যে এটার সলিউশন কি বা কোনটা আপনার কাছে মনে হয়, আপনি এদিকেও যান ওদিকেও যান, তাহলে তো জগা খিচুড়ি হয়ে গেল। ওকে, সো আপনাকে তখন কি করতে হবে, যে কোনো একটা সাইড নেবেন। অনেকেই বলে মিডিয়ামে থেকে লেখো, মাঝামাঝি, স্যার কি মনে করেন না, আমার কথা হচ্ছে আপনি একটা সাইড নেন, নিয়ে ওটাকে পোলাইটলি ডিফেন্ড করেন। ওকে, তাহলে ফার্স্ট যেটা আমাদের একটা ক্লেম থাকবে, আফটার দ্যাট আমরা রিজনস এবং এভিডেন্স দিয়ে সেটাকে ডিফেন্ড করব। দেন ফোর্থ অপশন হচ্ছে আমার কাউন্টার আর্গুমেন্ট থাকবে, আমার অপোজিট কিছু লজিক থাকবে। ফিফথ যে ব্যাপারটা সেটা হচ্ছে সেটাকে আমি রিফিউট করবো, আমার অপোজিট যে লজিক তাকে রিফিউট করে তো আমাকে জিততে হবে, তাকে আমি রিফিউট করবো করে আমি কনক্লুশন করবো। ওয়ান কাইন্ড অফ ডিবেট। ধরেন ডিবেটে আসলে ঘটনা কি হয়, দুইটা পক্ষ থাকে, এর একটা লজিক দিচ্ছে, ওরা কাউন্টার লজিক দিচ্ছে। আপনাকে যদি জিততে হয় কাউন্টার লজিককে ডিফেন্ড করতে হবে। আপনি যখন কাউন্টার লজিককে ডিফেন্ড করে দিবেন তখন আপনি জিতে যাবেন। এই জেতার পরে যে আপনি বলবেন যে হ্যাঁ এই কারণে আমি ফাইনাল সামারি দ্যাট রিস্টেটস ইউর ক্লেম স্ট্রংলি, যেটা আপনারা বলে দিচ্ছে যে আপনার কথাটাই ঠিক, অটোরিক্সা ব্যান করা উচিত বা অটোরিক্সা ব্যান করা উচিত না। ওকে, আচ্ছা, এবার আমরা একটু যাই পরের অপশনে, হাউ টু রাইট এ গুড আর্গুমেন্ট। একটা ভালো আর্গুমেন্ট লিখতে গেলে আমাকে কি কি ফলো করতে হবে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন এই জায়গাগুলো। একটা ভালো আর্গুমেন্ট লিখতে গেলে আমাকে কি কি ফলো করতে হবে। প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। টপিকটা আপনাকে বুঝতে হবে যে কী টপিক। এখন অনেকে বলতে পারেন যে ভাই একটা প্রশ্ন আসছে আমি টপিক কি বুঝি না, এটা আবার কি আন্ডারস্ট্যান্ড করা, না এটা গুরুত্বপূর্ণ। কেন আমি বলতেছি, ধরেন আপনাকে প্রশ্ন করছে যে প্রাইমারি লেভেলে ম্যাথ খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কিনা, আপনি কি মনে করেন? ইজ ইট ম্যান্ডেটরি সাবজেক্ট অর মেজর সাবজেক্ট অর নেসেসারি সাবজেক্ট? এই সেম প্রশ্নটা একটু ঘুরায় করছে যে ইন অল স্টুডেন্টস লাইফ ম্যাথ ইজ ম্যাথ এ ম্যান্ডেটরি সাবজেক্ট অর নট, অর মেজর সাবজেক্ট অর নট। জাস্ট একটা বলছে কি প্রাইমারিতে ম্যাথ ম্যান্ডেটরি কিনা প্রাইমারি স্কুলে, অথবা আরেকটা বলছে আপনার কলেজ লেভেলে ম্যাথ ম্যান্ডেটরি কিনা বা হাই স্কুলে ম্যাথ ম্যান্ডেটরি কিনা। আমি আরও সহজে বলি, ধরেন প্রাইমারিতে বলছে আর হাই স্কুলে বলছে। প্রাইমারিতে ম্যাথ ম্যান্ডেটরি কিনা, হাই স্কুলে ম্যাথ ম্যান্ডেটরি কিনা, দুইটাই স্কুল আছে, খালি প্রাইমারি আর হাই স্কুল। আপনি খুব ভালো করে বুঝতে হবে। আপনি যদি বলেন হাই স্কুলে ম্যাথ ম্যান্ডেটরি, ভালো করে বুঝেন, হাই স্কুলে যদি ম্যাথ ম্যান্ডেটরি বলেন আপনার আর্গুমেন্ট অনেক দুর্বল হয়ে যায়। কেন দুর্বল হয়ে যায়? লাইফে আপনি বলেন তো বাংলাদেশ সহ বিশ্বে যত বড় বড় মানুষ হয়েছে, ফেমাস হয়েছে, কতজন ম্যাথে খুব এক্সপার্ট, কতজন? তাহলে আলটিমেটলি ম্যাথ দিয়ে কি লাইফ চলতেছে? অনেক মানুষ আছে যে ম্যাথ পারতই না, ম্যাথে ফেইলার অনেক মানুষ, বড় বড় অনেক জায়গায় গেছে, অনেক কিছু করতেছে। তাইলে তো আপনি বলতে পারেন না যে হাই স্কুলে ম্যাথ ম্যান্ডেটরি, মেজর। এখন এই সিনারি উল্টা ঘুরে যাবে, আপনি যদি বলেন প্রাইমারিতে ম্যাথ ম্যান্ডেটরি না। প্রাইমারিতে ম্যাথ যদি ম্যান্ডেটরি না হয় আপনি তো হিসাব নিকাশি শিখবেন না। তখন আপনি যত বড় মানুষই হন, আপনার টাকা, আপনার কোনো ব্যাংক হিসাব, কোনো কিছুই তো আপনি বুঝবেন না। এত টাকা গিয়ে অত বিলিয়ন গিয়ে এত মাইনাস হইলে কত হয় এটাই তো আপনি বুঝবেন না। আপনাকে আপনার যে পিএ থাকবে সে তো ভুলভাল বুঝায় চলে যাবে। সো লাইফে একটা সার্টেন স্টেজে যাইতে গেলে আপনাকে প্রাইমারি ম্যাথ লাগবে। সো যখন প্রাইমারি স্কুল বলবে তখন আপনাকে ডেফিনেটলি ওই সাইডটাতে যাওয়া ওয়ান কাইন্ড অফ ফরজ হয়ে যায় যে না ম্যাথ ম্যান্ডেটরি। আবার যখন হাই স্কুল বলবে 180 ডিগ্রি উল্টা ঘুরে আমাকে আসতে হবে কি যে না ম্যাথ ম্যান্ডেটরি না। কথা বুঝছেন? সো এই লজিকগুলো বুঝতে গেলে আপনাকে টপিকটা ভালো করে বুঝতে হবে, আপনাকে আসলে কি বুঝাইতেছে টপিকটা ভালো করে বুঝেন। ওকে, তাইলে এই জন্য আমি বলছি যে আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। প্রশ্ন পায়া আগে বুঝবেন প্রশ্নের মধ্যে কি দেয়া আছে। হ্যাঁ, ওকে। নাম্বার 2, রাইট স্ট্রং ক্লেম। দেখেন আমি বলছি কি স্ট্রংলি আপনার পয়েন্টগুলো দিবেন। যার পয়েন্ট যত স্ট্রং, যে যত স্ট্রংলি ডিফেন্ড করতে পারবে, যে যত স্ট্রংলি দেখাইতে পারবে, সে হচ্ছে তত আগায় যাবে, মার্ক তত বেশি পাবে। কথা বুঝছেন? ধরেন আপনিও লিখছেন আর্গুমেন্ট, আরেকজনও লিখছে, ফরম্যাট সব সেম। সো
সো ভালো মার্ক পাবেন, 20-এর উপরে পাবেন। এখন ও অনেক ভালো ভালো লজিক দেখাইতে পারছে, আপনি তাড়াহুড়া করে লিখতে যে অ্যাভারেজ লজিক দিচ্ছেন, তাহলে কিন্তু ও আপনার থেকে বেশি মার্ক পাবে। এই লজিকগুলোর জন্য সময় নেবেন, ভাববেন। আমি যেই কাজটা সাজেস্ট করব সেটা হচ্ছে আর্গুমেন্ট লেখার আগে আপনি যেই সাইডটা নেবেন সেই সাইডের পক্ষে 3-4টা পয়েন্ট রাফে একটু আগে লিখে রাখেন, কী কী ভাবেন, 5 মিনিট ভাবেন, সমস্যা নাই। 30 মার্ক তো, 30 মার্কের মধ্যে 5 মিনিট ভাবেন, 10 মিনিট লেখেন, ক্ষতি কোথায়? 15 মিনিটে 30 মার্ক অ্যান্সার করা খারাপ কিছু না। ওকে, ভেবে এই পয়েন্টগুলো দিবেন। আচ্ছা, এখন হলো কত সময় দিবেন আর্গুমেন্টে, এটা একটা ফ্যাক্ট। সময়টা নিয়ে একটু বলি। আপনার টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা। আচ্ছা, আপনার এদিকে বললাম যে ফোকাস বাংলা এখানে হচ্ছে 35, ফোকাস ইংলিশ এটা তো হচ্ছে 35, আর হচ্ছে আর্গুমেন্ট এটাতে হচ্ছে আপনার 30, এদিকে 100। আচ্ছা, এবার আসেন এ পাশে হচ্ছে ম্যাথ 30, জিকে 30, প্যাসেজ 30, আর হচ্ছে আপনার ট্রান্সলেশন 10, এই হচ্ছে 100। টোটাল টাইম কত? 2 ঘন্টা। এত ভাবাভাবির দরকার নেই, সমানে ভাগ করে দেন। এদিকে 1 ঘন্টা প্লাস এদিকে 1 ঘন্টা, ওকে, 2 ঘন্টা। তাহলে এদিকে 1 ঘন্টা হইলে এক একটাতে আপনি সময় পান প্রায় 20 মিনিট করে। কথা বুঝছেন? অনেকেই আছে প্রথম দিকে ফোকাস অনেক সময় নিয়ে লেখেন, 30-35 মিনিট, লাস্টে গিয়ে আর সময় পান না, 5 মিনিট আর্গুমেন্ট লেখেন। বা অনেকে ম্যাথের ওদিকে সময় দিচ্ছেন, আপনি এটা করলে ভালো মার্ক পাবেন না। আর্গুমেন্টের জন্য 20 মিনিট না হলেও 17-18 মিনিট দিবেন। এবার 17-18 মিনিট 3 পেজ 4 পেজ লিখতে কি 17-18 মিনিট লাগে? লাগে না। আপনি টানা লিখলে আপনার 10 মিনিট লাগবে, 12 মিনিট লাগবে। তাহলে বাকি সময় কী করবেন? বাকি সময়টা হলো ভাবা। কারণ এখানে খালি লেখার পরীক্ষা না, এটা তো বাংলার রিটেন পরীক্ষা না, মনের মাধুরী মিশায়া, মাধুরী শ্রীদেবী মিশায়া লিখবেন। এটা হচ্ছে আপনাকে ভাবতে হবে, আপনার সেন্টেন্স মেকিংটা অনেক বেস্ট হইতে হবে এবং আপনার লেখাটা অনেক ভালো হইতে হবে। ভালো যখন লিখতে যাবেন তখন আপনাকে কলম থামাইতে হবে। খালি পাগলের মতো লিখে গেলে আপনার লেখার কোয়ালিটি ভালো হবে না। কোয়ালিটি ম্যাটার্স। ব্যাংকের এক্সামে কোয়ালিটি ইজ ইম্পর্ট্যান্ট দ্যান কোয়ান্টিটি। আপনার কোয়ান্টিটির থেকে কোয়ালিটি ম্যাটার করে। সো ভালো কোয়ালিটিফুল লিখতে গেলে আপনাকে সময় দিতে হবে। তাহলে আর্গুমেন্টের ক্ষেত্রে ভেবে ভেবে স্ট্রং ক্লেমগুলো দেবেন। আচ্ছা, গিভ ক্লিয়ার রিজনস, এই যে একদম ক্লিয়ার ইয়েগুলো দিবেন আর এভিডেন্স ইউজ করবেন। ক্লিয়ার রিজনস কেন বললাম? ধরেন আপনি বললেন যে অটোরিকশা ব্যান করলে দেশের দরিদ্র, অটোরিকশা ব্যান না করলে দেশে হচ্ছে দরিদ্রতা বেড়ে যাবে। কোনো লজিকই নাই এটার সাথে, আগা মাথা ছাতা মাথা। এখন আপনি কোনোভাবে বুঝছেন যে হয়তো হয়, আপনার মতো একটা লিঙ্ক আপ করতে পারেন, নেগেটিভ বাট লিঙ্ক আপ করতে পারেন। কিন্তু সেটা আপনি ক্লিয়ারলি না বললে আমরা কেমনে বুঝবো? অটোরিকশা ব্যান না করলে দারিদ্র কেমনে বাড়ে? কোনোভাবেই তো বাড়ে না, তাই না? এখন আপনি ধরেন কোনো একটা লজিকে বানাইছেন, তাহলে সেটা আপনাকে ক্লিয়ারলি বলতে হবে। এমন কোনো কিছু বলবেন না যেটা ক্লিয়ারলি বোঝা গেল না। ওকে, আচ্ছা, এরপর আসেন অ্যাড্রেস অপোজিট। ওই যে বললাম অপোজিট সাইডটা বলতে হবে। আপনি বললেন অটোরিকশা ব্যান করা উচিত, ওকে, আচ্ছা, তাহলে অপোজিট ঘটনা কি? আপনি যদি ব্যান করে দেন, এই মানুষগুলো কি করে খাবে? দেশে তো এমনি বেকারত্বের হার অনেক, মানুষ কাজ করে কি খাবে? এদের ফ্যামিলি কোথায় গিয়ে দাঁড়াবে? সমস্যা না? আচ্ছা, তারপরে ধরেন যে অটোরিকশা কি একমাত্র মানে দুর্ঘটনার কারণ? আমাদের দেশে কি আর কোনো দুর্ঘটনা ঘটতেছে না? ঈদে হচ্ছে কয়টা ঘটনা আপনার অটোরিকশার জন্য হয়েছে। সো আমাদের অন্যান্য সাইডেও তো দুর্ঘটনা হচ্ছে, তার মানে শুধু দুর্ঘটনার জন্য অটোরিকশারে দায়ী করা তো ঠিক না। তাহলে এগুলো হচ্ছে কাউন্টার আর্গুমেন্টস, মানে আপনার অপোজিট লজিক। আপনি যে ব্যান করতে যাচ্ছেন, আরেকজন তো এটা দিয়ে ঠেকাই দিবে। তাইলে অ্যাড্রেস অপোজিট। এইবার আপনি রিফিউট করেন, অপোজিটটারে রিফিউট করেন যে তারপরেও কেন ব্যান করা উচিত। তখন আপনি লজিক দিবেন যে তাদেরকে অন্য কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিতে পারি, তাদেরকে স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করতে পারি সরকার থেকে স্টেপ নিয়ে। তাহলে এগুলো দিয়ে কি আপনি ওর কাউন্টার আর্গুমেন্টসটারে ডিফেন্ড করতেছেন। একইভাবে ধরেন কেউ বলতেছে অটোরিকশা ব্যান করা উচিত না, তখন তারে আপনি কি বলবেন যে অপোজিট লজিক কী হবে? সে বলতেছে ব্যান করা উচিত না, কিন্তু অপোজিট লজিক তো আছে যে যদি আপনি ব্যান না করেন, এই যে এত এত অ্যাক্সিডেন্ট, এই যে রাস্তায় ট্রাফিক জ্যাম, এই যে ইলেকট্রিসিটি এত খরচ হচ্ছে অটোরিকশার ব্যাটারিতে, তাই না? তাহলে এই ইস্যুগুলো তো সমস্যা। তখন আপনাকে যে জিনিসটা দেখাইতে হবে যে আসলে মেইন সমস্যা কি অটোরিকশার? মেইন সমস্যা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আচ্ছা, অটোরিকশাতে কেন অ্যাক্সিডেন্ট হয়? মোটরসাইকেলে কেন এরকম হয় না? সিএনজিতে কেন হয় না? কারণ হচ্ছে মোটরসাইকেলে হাইড্রোলিক ব্রেক সিস্টেম আছে, সিএনজিতে হাইড্রোলিক ব্রেক সিস্টেম আছে।
সো ও যত স্পিডে যাক ও ব্রেক করলে ওইটা জায়গায় দাঁড়ায়। অটোরিকশার যে স্ট্রাকচার এটা হচ্ছে সাইকেলের মতো স্ট্রাকচার, ব্রেক সিস্টেমটা এত স্ট্রং না। সো ও যখন জোরে চাচ্ছে মোটরে ব্রেক করলে ওর ব্রেক প্রপারলি কাজ করতেছে না। সো এখানে ব্রেক সিস্টেমটার একটা সমস্যা। তাহলে আমরা এখানে যেটা সলিউশন দিতে পারি, যেমন ধরেন বুয়েট থেকে কিছুদিন আগে কিছু অটোরিকশা এরকম বানাইছে আমরা দেখছি, আমরা হাইড্রোলিক বা ভালো কোয়ালিটির ব্রেক সিস্টেমের আমরা অটোরিকশা যদি ব্যবস্থা করি, এই অটোরিকশার মধ্যে যদি ওই ফিচারগুলো নিয়ে আসি, তাহলে তো আমার অটোরিকশা চালাতে সমস্যা নাই। অ্যাট দ্য সেম টাইম যারা অটোরিকশা চালায় তাদেরকে যদি আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি, ট্রাফিক কিছু রুলস এটা সেটা ট্রেনিং, কিছু সেমিনারের ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করি, তাহলে তো আমার অটোরিকশা ব্যান করা লাগতেছে না, এই মানুষগুলোর ফ্যামিলি বাইচে গেল। তাহলে এইটা হচ্ছে কি রিফিউট করলাম, যে আপনি যে বললেন যে অটোরিকশা ব্যান করা উচিত, সেইগুলো কেন উচিত না সেটা আমি রিফিউট করে দিলাম। সো আলটিমেটলি ব্যান করা উচিত না আমি দেখাই দিলাম। দেন স্ট্রং কনক্লুশন, তারপরে আপনি কনক্লুশন টানবেন। তাহলে এইটা হচ্ছে আমার একটা গুড আর্গুমেন্ট লেখার কন্ডিশন। ওকে, এখন আসেন আমরা যদি পরে যাই, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আর্গুমেন্টের ক্ষেত্রে কি করবেন এবং করবেন না, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে স্লাইডটা আছে, আপনারা মোটামুটি দেখলে বুঝবেন। আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে একদম বলি, হ্যাঁ। সেটা হচ্ছে, এর বাইরেও কিছু কথা বলতেছি, একটু ভালো করে বুঝেন। আর্গুমেন্ট যখন লিখবেন, আপনার প্রথম ফরজে কিফায়া যেটা, সেটা হলো স্পেলিং মিস্টেক আর গ্রামাটিক্যাল ইরর, এই দুইটা করতে পারবেন না। আপনি পরীক্ষা দিচ্ছেন একটা অফিসার লেভেলের পরীক্ষা, হোক সেটা বাংলাদেশ ব্যাংকের এডি, হোক সেটা সিনিয়র অফিসার, হোক সেটা অফিসার জেনারেল। আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, স্যার ধরে নিচ্ছে আপনি একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদান করবেন, আপনি স্টুডেন্ট, এটা কিন্তু স্যার দেখতেছে না। আপনি একবার চিন্তা করেন তো, এই পজিশন থেকে আপনি আসলে কোথায় যাবেন? ধরেন সিনিয়র অফিসারে যদি ঢুকেন, আপনার বয়স থাকে, আপনি এমডি পর্যন্ত যাইতে পারেন, ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ব্যাংক। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে ঢুকেন, আপনার যদি কোয়ালিটি থাকে, সব কিছু ঠিক থাকে, আপনার বয়স থাকে, আপনি টপ টায়ার পর্যন্ত যাইতে পারেন, এক্সিকিউটিভ ডিরেক্টর। আপনি একবার ভাবেন তো, যে একটা ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর লিখতেছে, সেখানে স্পেলিং মিস্টেক, বানান ভুল। এখন বলতে পারেন ভাই ওই সময় তো বানান ভুল হবে না। প্রশ্ন হলো, আপনি জব পাওয়ার পরে কি আবার পড়াশোনা করবেন? করবেন না তো। তাহলে আপনাকে যে স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল ইরর, এটা আপনাকে আগেই রেডি হইতে হবে, এগুলো আপনাকে আগেই প্রিপেয়ার্ড হইতে হবে। সো আপনি স্পেলিং মিস্টেক এবং গ্রামাটিক্যাল এরর করা যাবে না। আপনি যখন স্পেলিং মিস্টেক করবেন, গ্রামাটিক্যাল এরর করবেন, তখন আলটিমেটলি স্যার ধরে নেবে কি, যে এই স্টুডেন্টটার সমস্যা আছে। সো আপনি কিন্তু এখানে অনেকটা পড়ে যাবেন। সো প্রথম যে জিনিসটা বললাম যে আর্গুমেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আপনার জন্য ফরজ, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক এবং গ্রামাটিক্যাল এরর, এটা করা যাবে না। ওকে, নাম্বার 2 যে ব্যাপারটা, ওকে ওকে আচ্ছা, সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আর্গুমেন্ট রাইটিংয়ে অতিরঞ্জিত কোনো কিছু করবেন। অতিরঞ্জিত বলতে কি, আপনি একটা সাইড নিছেন, ওই যে বললাম অটোরিক্সা ব্যান করা উচিত বা উচিত না, বা আরেকটাতে যাই, ধরেন বাংলাদেশের ডিফেন্স মিলিটারি সাইডে বাজেট বাড়ানো উচিত কি উচিত না। তো আপনি যেই সাইডটা নিছেন, এইটাই একমাত্র সলিউশন, এটারই স্ট্রংলি আপনি আগায় যাবেন, আর অন্য লজিকরে একদম ধূলিসাৎ করে দিবেন, এটা করলে হবে না। আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনি এমন একটা সাইড নেবেন, সেটাকে আপনি পোলাইটলি ডিফেন্ড করবেন, কারণ ওটার অপোজিট লজিকও থাকতে পারে। সো অতিরঞ্জিত বাড়াবাড়ি করবেন না। নাম্বার 3, ইররিলেভেন্ট, একটা লাইনও লিখবেন না, অপ্রাসঙ্গিক। খাতার পেজ বানানোর জন্য আমরা লিখি না, একটা লাইনও লিখবেন না, নট ইভেন আ সিঙ্গেল লাইন। আচ্ছা, এর মাঝে আরেকটা ব্যাপার বলি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো সার্কুলার দিছে, আপনাদের সাথে যেহেতু ক্লাসের মাঝে আছি, আপনাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমি ক্লাস নিতে নিতে কোনো টপিক বুঝেন নেবে, কোনোটা আবার বলা লাগবে, বা কোনো টার্ম নিয়ে যদি কোশ্চেন থাকে, প্লাস সার্কুলার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টে লিখবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আসেন তাহলে যেটা বললাম, যে আর্গুমেন্ট লেখার ক্ষেত্রে এই কাজগুলো আপনাকে দেখতে হবে। আচ্ছা, এরপরে আর কি ব্যাপারটা আছে, সেটা হচ্ছে পেজ, কয় পেজ লিখবে, এই এক্সেস পেজ ভরাবেন না। ওই যে বললাম ইররিলেভেন্ট কোনো কিছু লিখবেন না। নাম্বার 5, স্ট্রাকচার ব্রেক করবেন না। আর্গুমেন্টের স্ট্রাকচার কী হবে, একটা আপনার ইন্ট্রোডাকশন হবে যেখানে ক্লেম করবেন, সেকেন্ড আপনার একটা প্যারা হবে, যেই প্যারাটার মধ্যে আপনার পক্ষের লজিকগুলো ডিফেন্ড করবেন, দেন একটা প্যারা হবে যেই প্যারার মধ্যে আপনার বিপক্ষের লজিকগুলো ডিফেন্ড করবেন, দেন একটা প্যারা হবে যেই প্যারার মধ্যে আপনি রিফিউট করবেন, অ্যান্ড লাস্ট ফাইনালি আপনি কনক্লুড করবেন, কনক্লুশন। এই স্ট্রাকচারটা আপনি ব্রেক না করার চেষ্টা করবেন। এখন বলতে পারেন যে ভাই এটাই কি একমাত্র স্ট্রাকচার? না, এটা তো অক্সফোর্ড দিয়ে
মানে ফিক্স করে দেওয়া হয় না যে এর বাইরে লিখলে, এটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। আপনি যদি বিভিন্ন বাইরের জায়গায় আর্গুমেন্ট রাইটিং কিন্তু শুধু এমন না যে বাংলাদেশে আছে, বাইরেও আছে, আপনি যদি দেখেন এটা একটা মোটামুটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো এই স্ট্যান্ডার্ডটা ফলো করার চেষ্টা করবেন। তবে এর বাইরে বের হয়ে অনেকভাবে লেখা যায়, আমি বলতেছি না যে এইটা একেবারে ম্যান্ডেটরি, চেষ্টা করবেন এটা লেখা ভালো। ওকে, আচ্ছা, এরপরে আসেন, ডোন্ট ইউজ আনসাপোর্টেড অপিনিয়ন্স। এমন লজিক দেখাইতেছেন যেটা মানে রিলেভেন্ট না। ধরেন আপনার দেশে তেলের সংকট কিভাবে দূর করবেন, আপনি বললেন পানি দিয়ে আমরা তেলের সংকট দূর করতে পারি। আপনি বললেন পলিথিন দিয়ে তেল বানায় তেলের সংকট দূর করতে পারি। এগুলো কোনো লজিক্যাল? একজন বানাইছে ধরেন পলিথিন দিয়ে তেল, ওইটা দিয়ে কি আপনি পুরো বাংলাদেশ কাভার করতে পারবেন? তাহলে এটা রিলেভেন্ট না, এটা প্রাসঙ্গিক না। বুঝছেন আমার কথা? আচ্ছা, ডোন্ট বি ইমোশনাল হবেন না। ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার বাংলাদেশের মিলিটারি অবস্থা বা সিচুয়েশন দেখে মনে হলো যে এখানে আরও বাজেট বাড়ানো উচিত। আপনি বললেন খাবো না, আমরা ঘাস খাবো, কিন্তু এখানে বাজেট বাড়াইতে হবে। এটা হলো আপনি ইমোশনাল হয়ে বললেন। প্র্যাকটিক্যাল হয়ে চিন্তা করেন তো, আপনার দেশে এডুকেশনে তো প্রপারলি বাজেট পাওয়া যাচ্ছে না, আপনি কীভাবে বাড়াবেন মিলিটারি সাইডে বাজেট, ডিফেন্স সাইডে বাজেট? আপনি ধরেন 20টা বিমান কিনবেন, বড় হাইফাই যুদ্ধ বিমান, আপনার বাজেটটা আসলেই কোথায় এটাও তো আপনাকে বুঝতে হবে। ইমোশনাল হয়ে যে না আমরা খাবো না, দেশের মানুষ দরকার ঘাস খেয়ে থাকবো, তাহলে ইমোশনাল হইলে হবে না। ডোন্ট ইগনোর কাউন্টার আর্গুমেন্টস। ওই যে বললাম রিফিউটেশনটা গুরুত্বপূর্ণ। আপনি বললেন কাউন্টার আর্গুমেন্টস দেখাইলেন, দেখায় কনক্লুশন করে দিলেন। ও যে কাউন্টার আর্গুমেন্টস দিল, ওর লজিকটারে তো আপনি খণ্ডন করলেন না, ওর লজিকটারে ভাঙতে হবে। ওর লজিকটারে যদি আপনি নালিফাই না করেন, তাহলে আপনার আর্গুমেন্টটা কিন্তু আপনি মানে হইল না, আপনি জিততে পারলেন না। সো এটা ইগনোর করার কোনো সুযোগ নাই। ডোন্ট রিপিট ইউর সেলফ। একই কথা বারবার লিখবেন না, ঘ্যান করবেন না, একই জিনিস একই পয়েন্ট 2বার 3বার যেন না আসে। ডোন্ট গো অফ টপিক। ওই যে এই জিনিসটা বললাম যে ইরিলেভেন্ট কোনো জিনিসে যাবেন না। আবার ডোন্ট ইউজ স্ল্যাং, এটা তো বুঝেনি যে ফর্মাল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করবেন। গতানুগতিক অ্যাভারেজ, আপনি এখন একজন অফিসার মানুষ হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন, আপনি আঞ্চলিক ভাষা, নেটিভ অনেক কথাবার্তা, হ্যাঁ, এগুলো ইউজ করা যাবে না, ফর্মাল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, এই যে যেটা বললাম যে ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, স্টে অর্গানাইজড, রিফিউট অপোজিট ভিউস, হ্যাঁ, অ্যাকনলেজ অপোজিট ভিউস, প্রোভাইড এভিডেন্স, ইউজ লজিক্যাল রিজনস দিবেন, হ্যাভ এ ক্লিয়ার ক্লেম। ওকে, তাহলে আমি মনে হয় মোটামুটি বুঝাইতে পারছি যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। এর সাথে আরও 2টা কথা অ্যাড করছি, কি যে স্পেলিং মিস্টেক করা যাবে না আর গ্রামেটিক্যাল এরর করা যাবে না। এইটা হচ্ছে শুধু আর্গুমেন্ট না, এটা আপনার রাইটিংয়ের ক্ষেত্রে ফরজে কিফায়া। আপনি এটা ভুল করছেন মানে ধরেন আপনার খাতা আমি দেখতেছি, বা ধরেন আরও উদ্বোধন একজন দেখতেছে, আপনি জাস্ট চিন্তা করেন তার বানান ভুল, আপনি তাকে কী হিসেবে নেবেন? দূর, লিখতে পারেন গ্রামার ভুল, এমন গ্রামার ভুল করছে, আপনি দেখলে দূর লেভেলই নাই, সে যত ভালোই লিখুক। তাহলে গ্রামাটিক্যাল এরর করা যাবে না, স্পেলিং মিস্টেক করা যাবে না, স্ট্রাকচার মেনটেন করতে হবে, ইমোশনাল হওয়া যাবে না, লজিক দিয়ে জিনিসটা বলতে হবে, পয়েন্ট আকারে সুন্দর করে ডিফেন্ড করতে হবে। এই ওভারঅল জিনিসটা ফলো করে যেই 6টা স্টেপ বললাম, এটা দিয়ে যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনি একটা ভালো মার্ক পাবেন। আমার কথা বুঝছেন? এই জিনিসটা আমরা ফলো করি না, করে লিখি, যেই কারণে আমি যতই লিখি ভালো মার্ক আমার আসে না। যারা এটা লেখে তারা 26-27 পর্যন্ত পায়, ঠিক আছে? সো একটা হিউজ মার্ক এখানে ওঠার জায়গায়, কারণ এটা ম্যাথের মতো মার্ক ওঠে। ওকে, এখন আসেন, আমি একটা কেস স্টাডি এখানে ডিসকাস করছি, এটার বাইরে আপনাদের সাথে আরেকটা কেস স্টাডি যেটা নিয়ে এতক্ষণ ধরে বলতেছি, অটোরিক্সা নিয়ে, এইটা আমি বলি। ওভারঅল একটা আর্গুমেন্ট কীভাবে লিখবেন আমি আগে বলি, তারপরে সেন্টেন্স মেকিং কীভাবে হবে এটা নেক্সট দেখাবো, টোটাল একটা আর্গুমেন্ট কেমন হবে দেখাবো। আগে আপনাদেরকে সহজ ভাষায় আমি আগে বুঝাই যে কীভাবে একটা আর্গুমেন্ট লিখবেন। ধরেন 2টা টপিক নিয়ে বলি, এটা তো কেস স্টাডি দেয়া আছে, এটা আপনার স্লাইড থেকে দেখবেন, এটাও বলবো। একটা কেস স্টাডি ধরেন, এটা আসছে এর আগে একটা পরীক্ষা মনে হয়, যে সোশ্যাল মিডিয়া আইসোলেটিং পিপল আর কানেক্টিং পিপল। আমাদের যে সোশ্যাল মিডিয়া, এটা মানুষদেরকে আইসোলেট করতেছে না কানেক্ট করতেছে? ধরেন আপনি লেখা শুরু করলেন সোশ্যাল মিডিয়া কানেক্টিং পিপল। কেন কানেক্টিং পিপল? ধরেন আমি লিখতেছি সোশ্যাল মিডিয়া কানেক্টিং পিপল, এটার পক্ষে আমি দাঁড়াইলাম। দেন হোয়াই আই এম স্ট্যান্ডিং উইথ দিস অপিনিয়ন ইজ গিভেন বিলো অর ডিসক্রাইব বিলো, গেলাম। এবার আমি লেখা শুরু করব, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, আমার পয়েন্ট যেগুলো, মোর এভার, ফার্দার মোর, পয়েন্টগুলো। আচ্ছা, কয়টা পয়েন্ট দিব? চেষ্টা করবেন আপনার পক্ষে 5টার মতো পয়েন্ট দেওয়ার, বিপক্ষে তাহলে একটু কম পয়েন্ট দিবেন, 3টার মতো। এটা ম্যান্ডেটরি না, কম বেশি হইতে পারে, সাধারণত এটা দিলে ভালো হয় আমার মনে হয়। আচ্ছা, তো এখন সোশ্যাল মিডিয়া কানেক্টিং পিপল কেন? ফার্স্ট অফ অল দেখেন, আপনি ছোটোবেলায় ধরেন আপনার
এলাকার একটা বন্ধু ছিল বা আপনার বাবার বন্ধু ছিল, একসাথে বড় হয়েছেন, হঠাৎ করে তাদের পোস্টিং হয়ে গেছে একটা জেলায়, ঢাকাতে। আপনি থাকতেন ধরেন এক জায়গা কুমিল্লা বা আর একটু দূরের জেলা ধরেন কক্সবাজার, পোস্টিং হয়ে গেছে, তার সাথে আপনার জীবনে দেখা হয় নাই, যোগাযোগ হয় নাই, আপনার এত কাছের বন্ধু শেষ। আপনার একটা আত্মীয় স্বজন ছিল, সে হঠাৎ করে বিদেশে চলে গেছে, বেঁচে আছে না মরে গেছে, 3-4 মাস পরে লেটার আসে, আর দেখা সাক্ষাৎ নাই। এখন না মানে সোশ্যাল মিডিয়ার যুগ, বাট আপনি জিনিসটাকে এইভাবে চিন্তা করেন, তাহলে তো ডিস্টেন্স হচ্ছে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে কী হয়েছে বলেন তো, আপনি যে এলাকায় থাকেন, যাকে আপনি কোনোদিন দেখেনও নাই, সে যদি আপনার ব্যাচমেট হয়, আপনি তারা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন, কানেক্ট হচ্ছেন। আপনার বিদেশে একটা রিলেটিভ থাকে, তার সাথে আপনি কানেক্ট থাকতে পারতেছেন, কথা বলতে পারতেছেন, ভিডিওতে কানেক্ট হইতে পারতেছেন, আইডিয়া শেয়ার করতে পারতেছেন। আচ্ছা, আপনার যে ছোটোবেলার বন্ধুটা বা আপনার বাবার যে ফ্রেন্ডটা পোস্টিং হয়ে গেছিলো, তার সাথে আপনি কানেক্ট হইতে পারতেছেন, তাহলে কানেক্ট করতেছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এইটার বাইরে এটা আরও কী করতেছে আমরা যদি একটু দেখি, যে ধরেন আগে আপনার লেটার লিখলে প্রপারলি আপনি পাইতেন না, এখন আপনার মেসেজিং সিস্টেম আছে, দ্রুত আপনি কমিউনিকেট করতে পারতেছেন, এটার মাধ্যমে আপনি কানেক্টেড হইতে পারতেছেন মানুষের সাথে। এবার বাদ দেন, ক্লাস আপনার পক্ষে কোনো দিন বাইরের বিদেশের কোনো ক্লাস করা সম্ভব ছিল? বাংলাদেশে বেশিরভাগ সব কিছু রাজধানী কেন্দ্রিক হয়। আমরা যখন ছোট ছিলাম, আমাদের পক্ষে কখনো সম্ভব ছিল যে অ্যাডমিশনের একটা ক্লাস করব, একটা ভালো ভার্সিটির ভাইয়ের ক্লাস করব, এটা কি করা সম্ভব ছিল ঢাকা না এসে? কয়জনের সামর্থ্য ছিল করা? কিন্তু দেখেন তো, আপনি এখন বাসায় বসে আপনি বাংলাদেশের মানুষের ক্লাস করতে পারতেছেন, বিদেশের ক্লাস করতে পারতেছেন, একটা ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, দেশে বসে বাইরের অ্যাপয়েন্টমেন্টে অনলাইনে দেখতে পারতেছেন। সো সোশ্যাল মিডিয়া কানেক্ট করতেছে পিপুলকে। তাহলে এগুলো আপনার অনেকগুলো লজিক, আপনি 5টা লজিক এরকম দেখাইলেন। এবার কাউন্টার লজিক কী কী? আচ্ছা, সোশ্যাল মিডিয়া তো আপনি বললেন যে কানেক্ট করতেছে, উল্টা সিনারিও তো আছে। উল্টা সিনারিও কি? ধরেন উল্টা সিনারিওর মধ্যে আছে, একজন বলবে যে আগেকার মানুষ তো এক্সট্রোভার্ট ছিল, দুইটা মানুষ পাশে ট্রেনে বসলে কথা বলতো, গল্প বলতো, হ্যাঁ, দুজনের মধ্যে একটা পরিচয় হইতো, কানেক্ট হইতো একজন আরেকজনের সাথে, বাসায় নানু বাড়ি দাদা বাড়ি বেড়াইতে গেলে তাদের মধ্যে কথা হইতো, কানেক্টেড হইতো মানুষ। কিন্তু দেখা যাচ্ছে যে ধরেন আপনার এখন বর্তমান সময়ে সবাই ইন্ট্রোভার্ট, দুজন পাশাপাশি ট্রেনে বসে আছে, দুজনই মোবাইল টিপতেছে, 8 ঘন্টা 9 ঘন্টা রাস্তা গেছে, কেউ কাউরে চিনে না। বা ধরেন আত্মীয় স্বজনের সাথে যাচ্ছে, কিন্তু মানে একসাথে বসে আছে, ইন্ট্রোভার্ট, তো তারা তো কানেক্ট হচ্ছে না, এটাও একটা হইতে পারে। প্লাস ছেলেমেয়েরা এখন মানুষজনের সাথে মিশতে চায় না, ফেসবুক এটা সেটা নিয়ে পড়ে থাকে, অ্যাডিক্টেড হয়ে যায়, অ্যাডিকশন, এই ব্যাপারগুলো আপনি দিতে পারেন, কানেক্টিং অর ডিসকানেক্টিং পিপল। ওকে, আচ্ছা, একজন কমেন্ট করছেন যে হচ্ছে আর্গুমেন্টে কি কোনো উক্তি ব্যবহার করা যাবে কি না? না, উক্তি সাধারণত না দেয়া বেটার, কারণ এখানে আপনাকে বলতেছে যে আপনি ডিফেন্ড করতে, উক্তি দিতে পারেন, এটা যে দিতে পারবেন না এমন না, বাট উক্তি দিবেন কখন? লজিকের বেসিসে। ধরেন আপনাকে বলছে যে ডিফেন্স সাইডে বাড়ানো উচিত কিনা, সেই ক্ষেত্রে আপনি একজন ভালো মিনিস্টার বা অমুক দেশের একজন ভালো কেউ যে বলছে যে ডিফেন্স সাইডে খালি খরচ বাড়াইলেই হবে না, আমাদেরকে আরও স্কিল হইতে হবে, হ্যাঁ, খালি আর্মস কিনলেই হবে না, এরকম একটা বিখ্যাত উক্তি কারোর আছে, সেই ক্ষেত্রে আপনি ওই যে লজিক যখন দিবেন, এভিডেন্স যখন দিবেন, ওখানে দিতে পারেন। তবে সাধারণত না দেয় বেটার, অ্যাভারেজ জনমানুষের কথা না দেয় বেটার, কারণ এখানে আপনাকে পয়েন্টগুলো দেখাইতে বলছে। হ্যাঁ, ওকে, তো আবার ফিরে আসি। তাহলে এখন সোশ্যাল মিডিয়া আইসোলেটিং পিপুলও তো আমরা দেখলাম, কানেক্টিং পিপুলের পক্ষে যদিও আমি বললাম, কিন্তু আইসোলেটিংও তো করতেছে। তাহলে সোশ্যাল মিডিয়া যে আমাকে আইসোলেট করতেছে, এটার এবার আমাকে যুক্তি খণ্ডন করতে হবে। এবার আপনি এটাকে কীভাবে যুক্তি খণ্ডন করবেন? তখন আপনি এটাকে যেভাবে দিবেন যে আমাদের আগেকার সময় মানুষজনরা সরাসরি যতটা এক্সট্রোভার্ট ছিল, এখন হয়তো ওইভাবে এক্সট্রোভার্ট নাই, মানুষের সরাসরি ফেস কমিউনিকেশন কমছে, কিন্তু যে ব্যাপারটা হয়েছে যে তারা অনলাইন কমিউনিকেশন তো বাড়ছে, অনলাইনে তো তারা যোগাযোগ হচ্ছে, অনলাইনে যোগাযোগ হচ্ছে। আগে যেখানে আপনি 5 জন মানুষের সাথে কানেক্টেড হইতে পারতেন, আজকে আপনি ঘরে বসে অ্যাট এ টাইম ঈদে সবার সাথে আপনি কানেক্টেড হইতে পারতেছেন, আনন্দ ভাগাভাগি করতে পারতেছেন। তাইলে সোশ্যাল মিডিয়া আসলেই কি আমাকে আইসোলেট করার থেকে বেশি কি কানেক্টেড করতেছে? আমাকে যদি 5টা দিকে আইসোলেট করে, আমি 20টা দিক দেখাইতে পারি কানেক্টেড করতেছে, তখন এই ব্যাপারটা আমি দেখাবো যে সোশ্যাল মিডিয়া কানেক্টিং পিপুল। ওকে, এবার সোশ্যাল মিডিয়া যে কানেক্টিং করলো, আমি যখন এই জিনিসটা রিফিউট করে দিলাম, রিফিউট করে দেওয়ার পরে তখন আমি যাই কনক্লুশনে আসবো, কনক্লুশনে আসে তখন আমি লিখবো যে রিভিউইং দ্য অ্যাবভ টেক্সট, এই পুরো টেক্সটটা রিভিউ করার পরে আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া কানেক্টিং পিপল, দ্যাটস ওয়াই আই এম স্ট্যান্ডিং উইথ দিস অপিনিয়ন। ওকে, আসেন আরেকটা বলি, রিক্সার কথা যেটা বললাম যে অটো রিক্সা ব্যান করা উচিত কি উচিত না। ধরেন আপনি বললেন যে অটো রিক্সা ব্যান করা
উচিত না। অনেকেই বলবেন উচিত, সো আমি একটু উচিত নার পক্ষে গেলাম। আচ্ছা, একজন লিখছেন যে হচ্ছে এভিডেন্সের ব্যাপারটা কীভাবে লিখবেন আর হচ্ছে ডাটা কীভাবে কী দিবেন। আচ্ছা, প্রথম কথা হলো ডাটা থেকে বাইর হন ভাই। এই ডেটা নিয়ে আপনাদের একটা ভুল ধারণা আছে, কোনো একজন বিশেষ মনীষী এটা আপনাদের মাথায় বুস্ট করে দিয়ে গেছে, সেই থেকে চলতেছে ব্যাংক জবের পরীক্ষাতে ডেটা দিতে হবে, ডেটা দিতে হবে, ডেটা ফোকাস হওয়া মানে ফোকাসে লেখার থেকে বেশি ডেটা আপনারা ঢুকাই দেন। ডেটা এতটা ম্যান্ডেটরি না, মানে ডেটা ফরজ জিনিস না, আর্গুমেন্টে ডেটা দেওয়ার কোনো আপনার নেসেসারি নেই। খামাখা কী ডেটা দিবেন? এখানে তো জিনিসটাই হচ্ছে লজিক্যালি ডিফেন্ড করা নিয়ে, বললাম যে ডিবেটের মতো বিতর্কের জায়গা, সেখানে আপনার মানে ডেটা দেওয়াটা ওইভাবে নেসেসারি না। আর এভিডেন্সটা কীভাবে দিবেন? ওই রিজনের ওইখানেই, যে এটার পক্ষে আপনার কী কী এভিডেন্স আছে রিজনিংয়ের মধ্যে, মানে লজিক্যাল এভিডেন্সটা, আমি এই জন্য দুইটাকে একসাথে বলছি, এভিডেন্স এবং রিজনিং একসাথে। হ্যাঁ, এভিডেন্সে যেমন ওই যে বললাম যে ধরেন আপনি দেখাইতে পারেন যে অমুক দেশে এই টপিকে যদি আমি বলি, ধরেন কথার কথা উগান্ডাতে আপনার হচ্ছে ডিফেন্স সাইডে মানে বাজেট বাড়ানো হয়েছিল, কিন্তু বাড়ানোর পরও দেখা গেছে যে তাদের ডিফেন্স সাইড স্ট্রং হয় নাই। কথার কথা একটা দেশ নিয়ে বললাম, স্ট্রং হয় নাই। সো এই ডিফেন্স সাইডে যে আমরা বাজেট বাড়াইলেই সব কিছু সলিউশন হবে, এটা না, এটা একটা এভিডেন্স আপনি দেখাই দিলেন প্রমাণ সহ। হ্যাঁ, অমুক দেশে এরকম ঘটছে, জলজন্ত এভিডেন্স এইভাবে দিতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ধরেন আপনার হচ্ছে রিক্সা ব্যান করা উচিত না, আমি এটার পক্ষে বললাম ব্যান করা উচিত না। এখন আপনাদের মাথায় কিউরিয়াসিটি, ব্যান করা উচিত না কেন? এত কিছু অটোরিক্সা নিয়ে, হ্যাঁ আমি নিজেই অ্যাক্সিডেন্ট করছি কিছুদিন আগে, তো অটোরিক্সা নিয়ে এত ইস্যু, অটোরিক্সার কারণে জ্যাম বাড়তেছে, অ্যাক্সিডেন্ট বাড়তেছে, তারপরে এটা ব্যাটারি আমাদের প্রচুর প্রবলেম ক্রিয়েট করতেছে, পরিবেশ দূষণ হচ্ছে, ইলেকট্রিসিটি যাচ্ছে, তাহলে কেন ব্যান করা উচিত না? আসেন এখন আমি আমার মাথায় কাজ করছে এটা, তাহলে আমি এটার পক্ষে যাই। তাহলে আমি যদি লিখি যে ব্যান করা উচিত, যখন আমি লিখবো যে ব্যান করা উচিত, ব্যান করা উচিত না, তখন আমার পক্ষে লজিক কী কী, যে এই অটোরিকশা দিয়ে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, বাংলাদেশে তো এমনি কর্মসংস্থান নাই, এই মানুষগুলো খাবে কি, চলবে কীভাবে, তাদের ফ্যামিলিকে দেখবে কে? নাম্বার 2, আরেকটি স্ট্রং লজিক হচ্ছে ক্রাইম রেট কমে গেছে, বিলিভ ইট, ক্রাইম রেট কমে গেছে। কারণ যারা বেশিরভাগ অটোরিকশা চালায় আমাদের দেশে, বেশিরভাগই দেখা যায় লোয়ার ক্লাস পিপল, অনেকেই। তো অনেকেই আগে যখন টাকা পয়সার ক্রাইসিস ছিল, তারা বিভিন্ন চুরি ছিনতাই এগুলোর সাথে ইনভলভ ছিল। তো অনেকে এখন অটোরিকশা চালায়, যেহেতু তার ইনকাম হচ্ছে, অনেকটা ক্রাইম রেট এই ইস্যুতে কমে আসছে, মানে এই ক্ষেত্রে কমে আসছে। সো এটা একটা ভালো দিক, তাহলে অটোরিকশা আমি কেন ব্যান করব? নাম্বার 3, আমি দ্রুত যাইতে পারতেছি। আগে ধরেন আমি শাহবাগ থেকে জিগাতলা যাব, পায়ে চালানো রিক্সা আমার যেই সময় লাগবে, আমার এখন দ্রুত একটা কাজ আছে, আমি অটো রিক্সা উঠছি, চলে যেতে পারতেছি, তাহলে ফাস্টেস্ট হয়েছে, আগের থেকে ফাস্ট হয়েছে। তো ফাস্ট যখন হয়েছে, এখন আগের থেকে তুলনামূলকভাবে আমি বেশি দ্রুত যাইতে পারতেছি যাতায়াত, তাহলে এটাও আমার একটা পক্ষের লজিক। তাহলে এগুলো অনেকগুলো লজিক আছে যেটা দিয়ে আমি দেখাইতে পারি অটোরিকশা ব্যান করা উচিত না। এখন কথা হইলো ওই যে কাউন্টার আর্গুমেন্টস, এবার আমার তো অন দ্য আদার হ্যান্ড, তাহলে আমি কীভাবে লিখবো আমি একটু বলি। প্রথমে আপনি একটা সাইড নিলেন যে আমি হচ্ছে মনে করি অটোরিকশা ব্যান করা উচিত না, হোয়াই আই এম স্ট্যান্ডিং উইথ মাই অপিনিয়ন ইজ এক্সপ্লেন বিলো। আচ্ছা, এবার আপনি আসেন যে ফার্স্টলি আপনার পয়েন্ট দিলেন, সেকেন্ডলি আপনার পয়েন্ট দিলেন, হ্যাঁ মোর এভার আপনার পয়েন্ট দিলেন, ফার্দার মোর আপনার পয়েন্ট দিলেন, দিয়ে এরপর আপনি যে কাজটা করবেন, এটা দিলেন, দেওয়ার পরে এবার আপনি যখন কাউন্টার আর্গুমেন্টসে যাবেন তখন লিখবেন অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ডে গিয়ে এবার কাউন্টার আর্গুমেন্টস কী কী দেখেন। আপনি যখন বলতেছেন যে অটোরিকশা ব্যান করা উচিত না, অ্যাট দ্য সেম টাইম অপোজিট সাইডের তো আর্গুমেন্ট আছে যে অটোরিকশা ব্যান না করলে অ্যাক্সিডেন্ট রেট তো বেড়ে গেছে অটোরিকশার কারণে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আপনি দেখাবেন ইলেকট্রিসিটি তো অনেক যাচ্ছে আমার ব্যাটারির পিছনে, তাহলে কেন অটোরিকশা ব্যান করা যাবে না? তাহলে আপনার কাউন্টার আর্গুমেন্টস তো দুইটা দাঁড়ায় গেল, বড় কাউন্টার আর্গুমেন্ট, যে অ্যাক্সিডেন্ট তো বাড়তেছে, আবার হচ্ছে ইলেকট্রিসিটির অনেক অপচয় হচ্ছে। ওকে, এইবার তাহলে আপনাকে এই দুইটাকে খণ্ডন করতে হবে আপনাকে জিততে গেলে, যেহেতু আপনি কি বলছেন অটোরিকশা ব্যান করা উচিত না, তাহলে আপনাকে যদি জিততে হয় এই দুইটাকে আপনাকে খণ্ডন করতে হবে। আচ্ছা, একজন বলছেন যারা অটোরিকশা ইউজ করে ছিনতাই করে তাদের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটা তো এক্সেপশনাল কেস, তারে আসলে কোনোভাবে শুধরানো সম্ভব না, তারে অটোরিকশা কিনে দেন আর BMW কিনে দেন, আউটপুট একই। হ্যাঁ, সে হচ্ছে বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ জাকির আলী, আপনি তাকে যেই ফর্মেটেই খেলান ঘটনা একই। আচ্ছা, তো এটা এক্সেপশনাল কেস, এটা আসলে কিছু করার নাই। ওকে, আচ্ছা, আপনার কমেন্ট দেখে বোঝা গেছে যে ইউ আর ফ্রম মোহাম্মদপুর। আচ্ছা, তো এখন আসি, তো যেটা বলতেছিলাম
তো এখন এটাকে যদি আপনাকে খণ্ডন করতে হয়, এই কাউন্টার আর্গুমেন্টসটাকে যদি আপনাকে খণ্ডন করতে হয়, তখন আপনাকে লজিক দেখাইতে হবে যে অ্যাক্সিডেন্ট। তখন আপনি যেটা দেখাবেন, ওই যে বললাম অটোরিক্সার অ্যাক্সিডেন্টের মূল কারণ কি, সিএনজি বা মোটরসাইকেল কেন অ্যাক্সিডেন্ট করে না, কারণ ওদের ব্রেক সিস্টেম ভালো, তাই না, হাইড্রোলিক ব্রেক। অটোরিক্সা হাইড্রোলিক ব্রেক নাই। নাম্বার 2, তাদের ট্রেনিং নাই, তারা স্কিল না। তাহলে আমরা যদি এমন অটোরিক্সা লঞ্চ করতে পারি বা এই অটোরিক্সাগুলোতে এই সিস্টেমটা লঞ্চ করতে পারি যেখানে আমার হাইড্রোলিক ব্রেক সিস্টেম থাকবে বা ব্রেক সিস্টেমটা ভালো হবে, তাহলে তো আর আমার ব্যান করা লাগতেছে না, কারণ তখন ও ভালোভাবে ব্রেক করতে পারবে। নাম্বার 2, তার সাথে যদি তাদেরকে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি গভর্নমেন্ট থেকে, ধাপে ধাপে তারা ট্রাফিক রুলস ট্রেনিং জানতে পারলো। সো যখন তারা এটা জানতে পারবে, আলটিমেটলি আমার অ্যাক্সিডেন্ট রেট কমে যাবে। অ্যাক্সিডেন্ট রেট যখন কমে যাবে, তাহলে তো আর আমার অটোরিক্সা ব্যান করার দরকার পড়তেছে না। আমি তো তার লজিকটা রিফিউট করেই দিলাম, আমি তো দেখাই দিলাম যে এই পথ ফলো করো, তাহলে আর অটোরিক্সা ব্যান করা লাগবে না। আচ্ছা, আরেকটা যেটা বিদ্যুতের ব্যাপার, তো বিদ্যুৎ তো শুধু অটোরিক্সা নিচ্ছে না, আরও অনেক কিছুই নিচ্ছে। অটোরিক্সা ছাড়াও তো আর অনেক ক্ষেত্রে। আর বিদ্যুৎ সেভ করে করে তো আপনি আগাইতে পারবেন না। আপনি আমেরিকার, আপনি তখন এভিডেন্স দেখাবেন যে আপনি বড় বড় দেশে দেখেন তাদের বিদ্যুৎ রেটের হার কত। আপনি দেশ উন্নতির দিকে যাইতে গেলে আপনাকে ইলেকট্রিসিটি ইউজ করতেই হবে, বাড়াইতে হবে। সো এটা কোনো ব্যাখ্যা না যে ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য আপনি সভ্যতার দিকে আগাবেন না, হ্যাঁ, বা রেভলিউশনের দিকে যাবেন না। তো এই তো হয়ে গেল, আপনি তো তার লজিকটারে ঠেকাই দিলেন, তার কাউন্টার আর্গুমেন্টস ঠেকাই দিয়েছেন। মানে কি, আলটিমেটলি অটোরিক্সা ব্যান করার কোনো দরকার নাই, আমি তো লজিক দেখাই দিছি কেন দরকার নাই। আপনি বলছেন, আমি তার কাউন্টার আর্গুমেন্টস আমি সেটা সলিউশনে দিয়ে দিছি। তাহলে আমি যখন সেটা সলিউশন দিয়ে দিলাম, তখন আলটিমেটলি কি, আমাকে তাহলে অটোরিক্সা ব্যান করা লাগতেছে না। তাহলে আলটিমেটলি আমার অটোরিক্সা তখন ব্যান করা লাগতেছে না। এইবার আমি যা কনক্লুশনে আসবো, কনক্লুশনে আইসা আমি তখন বলবো যে এই কারণে আমি মনে করতেছি যে আই এম স্ট্যান্ডিং উইথ মাই অপিনিয়ন এইটা। ওকে, আচ্ছা, এখন আসেন তাহলে আপনাদের একটা কেস স্টাডি আমি দেখাই টোটাল। সেটা হচ্ছে যে ডিফেন্স বাজেট ডিবেট, শুড বাংলাদেশ এক্সটেন্ড ইটস ডিফেন্স বাজেট। আসেন এইটার ক্ষেত্রেও যদি আমি বলি, এখানে ডিটেলস লেখা আছে, আমি এত এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আমি আমার মতো করে একটু বলি। হ্যাঁ, রিজনাল সিকিউরিটি কনসার্নস, ডিসিপিয়ার্স, আমার পক্ষের লজিকগুলো কী কী আর বিপক্ষের লজিকগুলো কী কী, কাউন্টার আর্গুমেন্টস, রিফিউটেশন, কনক্লুশন। তো আমি আপনাদেরকে বোঝার জন্য একটু সহজ করে বলি, ক্লাস বেশি এক্সটেন্ড না করি, যেহেতু অলরেডি 2টা টপিক নিয়ে বলছি, আপনারা আশা করি আর্গুমেন্টের প্যাটার্নটা বুঝছেন। মানে দিস ইজ দ্য লাস্ট ওয়ান, এটা নিয়ে বলি। এখন ডিফেন্সে আপনি মনে করেন বললেন যে বাজেট বাড়ানো উচিত না। এখন যখন আপনি বলবেন বাজেট বাড়ানো উচিত না, বিষয়টা তো একটু মানে কেমন হয়ে গেল। মানে আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের মিসাইলের পাল্লা কত, আমরা এমন একটা ভৌগোলিকভাবে চাপের মধ্যে আছি, চারদিক থেকে খালি এ চাপ দেয় ও চাপ দেয়, আমাদের ন্যাশনাল সিকিউরিটির একটা থ্রেট আছে, পাশাপাশি একটা মান সম্মানেরও ব্যাপার আছে। আমরা আসলে আমাদের মিলিটারি হচ্ছে ফার্স্ট জাতিসংঘ মিশনে, তাদের ডিফেন্স সিস্টেমের আর্মস বা এগুলোর অবস্থা তো আরেকটু হাইফাই হওয়া উচিত, যুদ্ধ বিমান এটা সেটা। তাহলে কেন বাজেট বাড়ানো উচিত না, তাই না? ওকে, ধরেন আমি বললাম বাজেট বাড়ানো উচিত না, এটার পক্ষে লজিক দিই। ফার্স্ট লজিক হচ্ছে, আপনি ডিফেন্স সেক্টরে যদি বাজেট বাড়াইতে যান, তাহলে আপনাকে ডেফিনেটলি শিক্ষা খাতের থেকে বাজেট কমাইতে হবে, প্রশাসন বা অন্যান্য খাত থেকে বাজেট কমাইতে হবে। এমনিই তো দরিদ্র দেশ, শিক্ষা যদি আরও ভেঙে দেন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন, তো আপনার দেশ আরও পড়ে যাবে। তাহলে আপনি তো প্রথম বাজেট বাড়ানো কেন বাড়ানো উচিত না তার একটা বড় লজিক আমি দেখাই দিলাম, যে আপনি বাজেট বাড়াবেন কই থেকে, আপনি তো ঘাটতি বাজেট। নাম্বার 2, আপনি বাজেট বাড়াইলেন, ভালো ভালো বিমান আনলেন, আর্মস আনলেন, অনেক কিছু আনলেন, এইটা চালানোর মতো আমরা আসলে স্কিল্ড কিনা, এক্সপিরিয়েন্সড কিনা, ইউএসের যারা বা এরা, আমরা এটা প্রপারলি ফাংশন করতে পারবো কিনা, এইখানে কারাপশন রেট কতটুকু হবে, এগুলো তো ব্যাপার আছে। এখন ধরেন আপনি আর্মস আনলেন, কিন্তু সেই আর্মস প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারতেছি না, তাহলে তো লাভ নাই। তাহলে আমার ট্রেনিংটাও গুরুত্বপূর্ণ, খালি আর্মস আনলে খালি এই সাইডে বাজেট বাড়াইলে হবে না, আমার স্কিল লোক দরকার, ট্রেনিং দরকার, শুধু বাজেট বাড়ানোটাই সলিউশন না। তাহলে আরেকটা লজিক দেখাইলাম। আচ্ছা, এর পাশাপাশি আপনি যেটা দেখাইতে পারেন, এভিডেন্স দিয়ে দেখাইতে পারেন, বিশ্বের এমন একটা দেশকে নিয়ে আসলেন যাদের খুব বড় বড় আর্মস নাই, কিন্তু তারা অনেক ভালোভাবে আছে। আপনি ধরেন থাইল্যান্ডের অবস্থা চিন্তা করেন, তাদের ইকোনমি বা অবস্থা আমাদের চেয়ে অনেক ভালো, তাদের কি আর্মি বা তাদের কি অনেক মিসাইল পারমাণবিক আছে? নাই। তারা কি যুদ্ধ নিয়ে কারোর সাথে খুব একেবারে বাইদে আছে? মোটামুটি ব্যালেন্স করে চলতেছে। সুইজারল্যান্ডে আসেন, সুইজারল্যান্ডের অবস্থা দেখেন। সো আমরা এটাও দেখাইতে পারি যে আমরা ডিপ্লোমেসির মাধ্যমে আমরা অনেক স্বাধীনভাবে চলতে পারি। আমরা ডিপ্লোমেসির মাধ্যমে, হ্যাঁ, একজন বলছেন মালদ্বীপস, হ্যাঁ, আমরা ডিপ্লোমেসির মাধ্যমে চলতে পারি। আমাদের তো মানে ডিফেন্সে বাজেট বাড়ানো নেসেসারি না। তাহলে ডিফেন্সে কেন বাজেট বাড়ানো নেসেসারি না, এটার পক্ষে দেখেন কতগুলো লজিক দিয়ে দিছি। কথা হইলো এখন তো ওই যে আমার বিপক্ষেও কিছু মানুষ থাকবে
যারা বলবে বাজেট বাড়ানো নেসেসারি। তো যারা বলবে বাজেট বাড়ানো নেসেসারি তারা কি কি লজিক দিবে? ফার্স্ট তারা যে জিনিসটা বলবে ন্যাশনাল সিকিউরিটি। আপনার দেশকে যদি এসে কোনো দেশ অ্যাটাক করে আপনি কি করবেন? ন্যাশনাল সিকিউরিটি একটা থ্রেট আছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির একটা ব্যাপার আছে। আপনাকে কোনো দেশ পাত্তা দিবে না, আপনি যেহেতু পাওয়ারফুল না। আমেরিকাকে যেমন মানুষ পাত্তা দেয়, অন্যান্য দেশকে মানুষ এইভাবে পাত্তা দিবে না। ভারতকে, চায়নাকে মানুষ যেমন পাত্তা দেয়, আপনার যদি আর্মস না থাকে, পাওয়ার না থাকে, তাহলে আপনাকে পাত্তা দিবে না। তাহলে এই ব্যাপারগুলো হবে। হ্যাঁ, তারপরে একজন বলছেন যে জাপান, সিঙ্গাপুর, এই দেশগুলো আপনি দেখতে পারেন। তাইলে তো আমার কাউন্টার আর্গুমেন্টসও পড়ে গেল যে আমি যদি বাজেট না বাড়াই ডিফেন্স সাইডে, তাইলে আমার যেই সমস্যাটা হচ্ছে যে আমার ন্যাশনাল সিকিউরিটি থাকতেছে না, আমার সিকিউরিটি থ্রেট ক্রিয়েট হচ্ছে। এখন আপনাকে যদি জিততে হয়, যেহেতু আপনি বলছেন যে আপনি ডিফেন্স সাইডে বাজেট বাড়াবেন না, তাহলে আপনাকে জিততে গেলে এই লজিকটা খণ্ডন করতে হবে। ওকে, তো এখন এই লজিকটা যখন আপনি খণ্ডন করতে যাবেন, তাহলে আপনার পক্ষে কি লজিক আপনি দেখাইতে পারেন? দেখেন, এইটাকে আমি এইভাবে খণ্ডন করতে পারি যে আমরা যদি আমাদের ইন্টারন্যাশনাল, আমরা যদি ডিপ্লোমেসিটা এত ভালোভাবে করতে পারি, ফরেন পলিসিগুলো ভালো করতে পারি, মিলিটারি অ্যালায়েন্স করতে পারি সুপার পাওয়ারগুলোর সাথে, তাইলে তো আমাকে কেউ অ্যাটাক করলে ও আমাকে সাপোর্ট করবে। আছে না, মিডল ইস্টে দেখেন ছোট ছোট দেশ, তারা মিলিটারি অ্যালায়েন্স করে রাখছে বড় বড়, ন্যাটো এখানে সেখানে, যে ওকে যদি কেউ টাচ করতে আসে তাইলে বাকি দেশগুলো তাকে সাপোর্ট দেয়। আমি যদি এরকম মিলিটারি অ্যালায়েন্স করতে পারি, ধরেন চায়নার সাথে, ভারতের সাথে, পাকিস্তানের সাথে, আমার যেই পাওয়ারফুল দেশগুলো আছে, সুপার পাওয়ারগুলো আছে, উত্তর কোরিয়া আছে, উত্তর কোরিয়ার সাথে, তা আমি যদি এই অ্যালায়েন্সটা ক্রিয়েট করতে পারি, মিলিটারি অ্যালায়েন্স, এবং আমার ডিপ্লোমেসি যদি আমি ভালো রাখতে পারি, যে তারা আমাকে সাপোর্ট দিবে, বিপদ আপদে সাপোর্ট করবে, তো সেই ক্ষেত্রে তো আমার নিজের আর্মস কিনে আমাকে বিশাল কিছু হওয়া নেসেসারি না। কথা বুঝতে পারছেন? তাইলে সেই ক্ষেত্রে আমাকে তো মানে ডিফেন্স সাইডে বাজেট বাড়ানোটা নেসেসারি না। তাহলে এই যে আমি আলটিমেটলি তার লজিকটা খণ্ডন করে দিলাম যে আমি ডিপ্লোমেসির মাধ্যমে এবং ফরেন পলিসির মাধ্যমে আমি সুন্দর করে আমার দেশকে সিকিউর রাখতে পারি। ওকে, তো আপনি যখন তার লজিকটা ভেঙে দিচ্ছেন, সো আলটিমেটলি তো আপনি দেখাই দিলেন তাইলে আপনার বাজেট বাড়ানো নেসেসারি না। তাহলে আপনার যেহেতু বাজেট বাড়ানো নেসেসারি না, তার মানে আপনি কি আলটিমেটলি আপনার লজিকই ঠিক। তার মানে ঘুরে ফিরে তাই দাঁড়ালো যে বাজেট বাড়ানো নেসেসারি না। একইভাবে যদি কেউ এটা বলেন বাজেট বাড়ানো নেসেসারি, তাহলে সে উল্টা লজিক দেখাবেন, দেখায় জিতবেন। ওকে, ওকে। তো এইটা ছিল হচ্ছে আমাদের ওভারঅল ডিসকাশন আর্গুমেন্ট নিয়ে, আর্গুমেন্টের রাইটিং কিভাবে লিখতে হয়, আর্গুমেন্টের কী কী পার্ট থাকে, আর্গুমেন্টের স্ট্রাকচারটা কেমন, এই ওভারঅল জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন। আর্গুমেন্টের নেক্সট ক্লাসে আমরা ডিটেলস আরও দেখব, এবং এই টোটাল আজকের ক্লাস নিয়ে বা এডি নতুন সার্কুল হয়েছে এটা নিয়ে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টে লিখতে পারেন, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা তাহলে ক্লাস আর বেশি লেন্দি করব না। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, হ্যাঁ, একজন লিখছেন জুওলজি থেকে অনার্স কমপ্লিট। হ্যাঁ, বলেন বিষয়টা, আমি পুরোটা না লিখলে বুঝতে পারতেছি না। আচ্ছা, অ্যাপ্লাই করতে পারবেন না? হ্যাঁ, ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবেন। অনার্স কমপ্লিট, আপনার হচ্ছে রেজাল্ট যদি পাবলিশ হয়, আপনার যদি রেজাল্ট পাবলিশ হয় সার্কুলারের যে লাস্ট অ্যাপ্লাই ডেট, তার আগে যদি আপনার রেজাল্ট পাবলিশ হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার মানে রেজাল্ট পাবলিশ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা নিয়ে কোনো বাধা নেই। অনার্স থাকলেই হবে, মাস্টার্স ছাড়া অনেক মানুষ আছে এডিতে। আচ্ছা, এডি প্রিপারেশনের জন্য গতানুগতিক প্রস্তুতির পরিবর্তন আনা উচিত কিনা? 100% উচিত। গতানুগতিক করলে আপনি কিভাবে আসবেন? পরীক্ষার ক্যান্ডিডেট থাকবে 2.5 লাখ, আপনার সিট হচ্ছে 108টা, আপনি গতানুগতিক প্রস্তুতি নিলে তো আপনি 108-এর মধ্যে আসতে পারবেন না। সো ডেফিনেটলি আপনার প্রিপারেশন একটু ভিন্ন মাত্রায় হতে হবে।
আচ্ছা, আর্গুমেন্ট কি পুরোটা আই শুড দিয়ে লিখবেন না উই শুড দিয়ে? আচ্ছা, এইখানে মানে এই ফার্স্ট পারসন তারপরে দিয়ে মানে উই আই এটা ওইভাবে ম্যাটার করে না। আপনি কি মনে করেন আপনার কাছে মতামত চাইছে, আপনি আই দিয়ে লেখাটাই বেটার। উই বলতে গেলে আমরা মনে করি আপনি এটাও দিতে পারেন যে আমাদের ক্ষেত্রে এরকম হইতে পারে, ওই যে হিন্দিতে যেমন বলে হাম করেঙ্গে ও করেঙ্গে, ওরকমভাবে আপনি নিতে পারেন। হ্যাঁ, সো উই দিয়েও বলতে পারেন, আবার আই দিয়েও বলতে পারেন। তবে আই দিয়ে বললে ভালো হয়, যে নিজের যেহেতু আপনার কাছে অপিনিয়নটা জানতে চাইছে, আর্গুমেন্টটা লেখাই থাকে এরকম যে আপনি কোন সাইডটা নেবেন। হ্যাঁ, আচ্ছা, অনেকে ডিমোটিভেট করে এডি নিয়ে। এখন এইটা বাংলাদেশে তো কি বলবো, বাংলাদেশের এমন একটা অবস্থা, অনেক মানুষ আছে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও গুনে না। এখন এটা তো আমাদের কিছু করার নাই আসলে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আপনি মানে যদি গভর্নমেন্ট জবে এসে চিন্তা করেন যে অমুকের মান্থলি বেতন 3 লাখ টাকা, তাহলে আপনাকে মাছের ব্যবসা করতে হবে, গোল্ডের ব্যবসা করতে হবে, মুদির দোকানে যাইতে হবে। আপনি ক্লাস 10 থেকে যদি পড়াশোনা না করে মুদির দোকানে থাকতেন, আজকে 10 বছরে আপনার লাখ লাখ টাকা মাসে ইনকাম হইতো। হ্যাঁ, তো এখন গভর্নমেন্ট জব তো শুধু আসলে টাকার জন্য না, এখানে আপনার একটা পাবলিক রেসপেক্টের জায়গা আছে, আপনার একটা পাওয়ার প্র্যাকটিসের জায়গা আছে, একটা সম্মানের জায়গা আছে, একটা সিকিউরিটির জায়গা আছে আপনার ফ্যামিলির। আপনি কালকে মরে গেলে আপনার ফ্যামিলির কী হবে, এই সিকিউরিটিটা কে নিবে? আপনার শেষ বয়সে আপনার একটা বেনিফিটের ব্যাপার আছে, তো এইটা পেনশনের ব্যাপার আছে, এই ইস্যুগুলো আছে। তো অনেক কিছু মিলায় হচ্ছে গভর্নমেন্ট জব। এখন গভর্নমেন্ট জবের মধ্যে যদি আসেন, এই যারা ডিমোটিভেটের কথা বলতেছেন, বাংলাদেশের যত গভর্নমেন্ট জব আছে ইনক্লুডিং ক্যাডার সার্ভিস, আপনি এখন পর্যন্ত মানে আমি দায়িত্ব নিয়ে বললাম, মানে এডিকে আপনি কোনোভাবেই টপ ক্লাস থেকে বাদ দিতে পারবেন না। এখানে অনেক ক্যান্ডিডেট আপনারা পরীক্ষা দিতে গেলে পাবেন, যারা ভাইবা দিচ্ছে, ধরেন এনএসআই এডি, সে দেখবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভাইবা দিবে বাংলাদেশ ব্যাংকের। আমাদের ব্যাচে এরকম আমি অনেককে দেখছি, আপনি অনেক এরকম পাবেন বিভিন্ন ক্ষেত্রে। ঠিক আছে, সো এই মানে ডিমোটিভেট যারা করে, এই ডিমোটিভেট থেকে দূরে থাকেন। আর আপনার যদি অন্য প্যাশন থাকে, সেটার প্রেক্ষাপট আলাদা। হ্যাঁ, আপনি ওই মোটিভেট দিয়ে আসলে লাইফ চলে না। আপনি যারা ওই জায়গা আছে, যারা চলতেছে, তাদের থেকে শুনবেন। অনেকে অ্যাডমিন ক্যাডারকেও বলে যে সারাদিন খালি প্রেশার, এই জন্য কি মানুষ অ্যাডমিন ক্যাডার হওয়া বাদ দিয়ে দিবে? ওকে, আচ্ছা আচ্ছা, প্রিপারেশনের আইডিয়া যদি দিতেন। আচ্ছা, এটা ডিটেলস বলবো আপনাদেরকে সামনে কখনো। আজকে আর্গুমেন্ট নিয়ে টোটালি বললাম, এডি আর আর্গুমেন্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে করেন। এটা তো অনেক ডিটেলস আলোচনা, কীভাবে প্রিপারেশন নেবেন পুরাটা। ওকে, আর কারো কোনো কোশ্চেন? না হলে আমরা আজকের মতো তাহলে ক্লোজ করি। জি স্যার, আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ, শিওর দাদা। ওকে, জাস্ট 2 মিনিটস আমি কথা বলবো। হ্যাঁ, এরপর আমরা ক্লোজ করে দিব। দেখেন, স্যার কিন্তু অত্যন্ত চমৎকার চমৎকার কিছু কথা বলছে, যে আপনি মোটিভেট করবেন নিজেকে। আরেকজনের কথায় আপনি কেন কষ্ট পাবেন, কেন সুখ পাবেন? আরেকজনের কথায় যদি আপনি সুখ পান, কষ্ট পান, বুঝতে হবে আপনি হচ্ছে আউট অফ কন্ট্রোল। আপনার রিমোট অন্য কারো হাতে, আপনার রিমোট অন্য কারো হাতে। এই জন্যই আপনি তার কথায় কষ্ট পান, তার কথায় আপনি ডিমোটিভেটেড হন। আমার রিকোয়েস্ট থাকবে, নিজে যেইটা ভালো বুঝবেন। এই যে আজকে একটা চমৎকার ক্লাস করছেন, আর্গুমেন্ট রাইটিং পার্ট 1। এখন আপনারা যদি পার্ট 2 না করেন, তাহলে আপনি কিভাবে ভালো লিখতে পারবেন আমাকে বলেন। আপনারা অনেকেই যেটা করেন, না পার্ট 1 তো করে ফেলছি, 2 না করলেও হবে। ভাই, এই যে ভুলটা শুরু, ঠিক আছে? এই জন্য আমি রিকোয়েস্ট করবো, আমাদের যতগুলো ক্লাস হবে রিটেনে, দেখেন আমরা রিটেন কোর্সটা কেন স্টার্ট করছি, কারণ এডির পরীক্ষা হবে, 24 সাল ভিত্তিক সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, ক্যাশ পরীক্ষা হবে। এইখানে আপনার কি রিটেনে ভালো করলে চাকরি হবে, রিটেনে ভালো না করলে চাকরি হবে না, হওয়ার কোনো সুযোগও নাই। দেখেন, আপনারা যারা লাইভে অনেকেই যুক্ত আছেন, জুমে তো আমাদের যারা যুক্ত আছেন তারাই যুক্ত, লাইভে যারা আছেন তারা একটু জানেন, সেটা হচ্ছে আমাদের যে রিটেন কোর্সটা, আমাদের যে চমৎকার একটা রিটেন কোর্স, কোনটা, যেটাই যে আজকে স্যার ক্লাস নিলেন, এরপরের সপ্তাহে পার্ট 2 হবে আর্গুমেন্টের, মাঝখানে আবার সুমন স্যার ক্লাস নেবে কি, ফোকাস রাইটিং। তার মানে কি, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট, কম্প্রিহেনশন, তারপর হচ্ছে ট্রান্সলেশন, যত টপিকস আছে রিটেনে আমরা চমৎকারভাবে শেষ করব। ওকে, এই রিটেনে ক্লাস হবে কয়টা? ক্লাস হবে 40টা ক্লাস হবে। ক্লাস কয়টা হবে বলেন? 40টা ক্লাস। এই 40টা ক্লাসের মধ্যে ইংলিশ ক্লাস হবে কয়টা? ইংলিশ হবে 23টা। এরপরে জিকে ক্লাস হবে কয়টা? জিকে ক্লাস হবে মাত্র 4টা।
আর আরেক দিকে আসেন, সেটা হচ্ছে ম্যাথস। ম্যাথ ক্লাস হবে কয়টা? 13টা। তাহলে দেখেন 23, 13, 4, এই টোটাল 40। এই 40টা ক্লাসের মাধ্যমে আমরা আপনাদের রিটেন পার্টটাকে একদম গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এইটার কোর্স ফি কিন্তু একদম মানে না নিলেই নয়। কোর্স ফি ধরছি আমরা 1700 টাকা। এখন আমরা অফারে নিচ্ছি কত? আগামী 3 তারিখ পর্যন্ত। কয় তারিখ? আগামী 3 তারিখ পর্যন্ত অফারে চলবে মাত্র কয় টাকা জানেন? আপনারা অনেকেই জানেন, মাত্র হচ্ছে 1250। এই 1250 টাকা দিয়ে রিটেন কোর্সটা করে ফেলবেন। অবশ্যই করবেন। বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করি যে এই রিটেন কোর্সটা আপনাদের করা উচিত। কারণ আপনারা, আমি বরাবরই দেখি লাইভে যারা যুক্ত থাকেন তাদের এমসিকিউ প্রিপারেশন ভালো হয়ে গেছে। পরীক্ষা দিলে আপনারা 70, 65, 60 এরকম পাচ্ছেন। তার মানে কি? আপনি প্রতিনিয়ত পরীক্ষা দিতে থাকেন এমসিকিউ। আর রিটেন পার্টটা চমৎকারভাবে হ্যান্ড নোট তৈরি করা শুরু করেন এখন থেকেই। এই যে আজকে স্যার যেটা ক্লাসটা নিলেন, এইটা একবার দেখলে তো হবে না রে ভাই। প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি প্র্যাকটিস করতে হবে, রেগুলার লিখতে হবে। আপনি দেখেন, আপনি ট্রান্সলেশন লাস্ট কবে একটা অনুবাদ করছেন আপনি নিজেও জানেন না। আমরা প্রত্যেক দিন কী করি? টার্নিং পয়েন্ট জব 8 পেজে একটা ট্রান্সলেশন দেই। দেখেন শত শত স্টুডেন্ট ক্লাস করে, কিন্তু ট্রান্সলেশন প্র্যাকটিস করবে সেইখানে মাত্র পাওয়া যায় 10 জন, 12 জন, 15 জন। এখন এই যে 10 জন, 12 জন, 15 জন প্র্যাকটিস করে, এরা কি আপনাদের চাইতে একটু ভিন্ন, চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের বেশি। এইটাই হচ্ছে বাস্তবতা, মেনে নিতে হবে। আমার রিকোয়েস্ট থাকবো, প্রিয় ভাই বোন, আমাদের সাথে রিটেন কোর্সটায় যুক্ত থাকবেন। কয় টাকা? 1250 টাকা আগামী 3 তারিখ পর্যন্ত। 4 তারিখ থেকে আবার পেমেন্ট হবে কত? 1700 টাকা। এইটা অনলাইন কোর্স। আর আপনাদের মধ্যেই অনেকেই চাইবেন অফলাইনে কোর্স করার জন্য। মিরপুর 10 শাখায় অথবা রাজশাহী শাখায় এই রিটেন কোর্সে আমাদের পেমেন্ট হচ্ছে 4000 টাকা অফলাইন, 4000। কিন্তু আমরা অফারে নেই কত? অফারে মিরপুর 10 শাখায় এখন একটা অফার চলতেছে, কত জানেন? মাত্র 2500 টাকা। এই 2500 টাকায় অল কোর্স করবেন, লেকচার শিট পাবেন, ক্লাস করবেন, লাইব্রেরি সুবিধা পাবেন, তারপরে হচ্ছে 12 আওয়ার্স মেন্টর সুবিধা পাবেন। তার মানে সব কিছুই পাচ্ছেন। আর এখানে পর্যাপ্ত পরিমাণ অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে এবং হোমওয়ার্ক দেওয়া থাকে, এগুলো করতে হবে, না করলে ভালো করবেন না। এই জন্য আমার রিকোয়েস্ট, যে সকল প্রিয় ভাই বোন সামনে খুব দ্রুত জব পাইতে চান, এখন থেকে নিজেকে প্রিপেয়ার করেন। দেখেন স্যার কিন্তু বারবার বলতেছে, এখন থেকে এডির সার্কুলার হয়ে গেছে, মানে কি পরীক্ষা নক অ্যাট দ্য ডোর। দেখতে দেখতে টাইম চলে যাবে, পরীক্ষা দেখবেন আস্তে করে হয়ে গেছে, অনেকেই জয়েন করবে। আর আপনি কি করবেন? তখন শুধু হাই হাই করবেন, তখন যদি রিটেন কোর্সটা করতাম, তখন যদি ওই ক্লাসটা করতাম, তখন যদি স্যারের কথাটা শুনতাম। এই বিভিন্ন কথা ভিতরে মনে হবে। যারা দুর্বল তাদের এই কথাগুলি মনে হয়, আর যারা স্ট্রং তারা কি করে? সুপার ডুপার একটা প্রস্তুতি নেয়। আমি প্রত্যাশা করব সবাই আমাদের সাথে রিটেন বেসে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক রাত হয়ে গেছে। নেক্সট ক্লাস কবে? রুটিন দেওয়া হয়ে গেছে, আপনাদের গ্রুপে রুটিন দেওয়া আছে, রুটিন দেখে দেখে ক্লাস করবেন। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন প্লিজ। হ্যাঁ, তাহলে শুভরাত্রি, ভালো থাকেন, সুস্থ থাকেন।